রাত্রে এখন বোঝা যাবে। স্ক্রিন শেয়ার করেন, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন আমার সঙ্গে। আমি শেয়ার করছি। এবারে যান। হ্যাঁ, এই যে আমার এই গিকটা আমার এই যে হেলথ এন্ড ফিটনেস আর্টিকেল যেটা, এটা আমি নিজে নিজে বের করছি। আর এই যে আরেকটা আছে এসইও ফ্রেন্ডলি আর্টিকেলস অল কন্টেন্ট, যেটা এটা আমি পাচ্ছি না। ঠিক আছে, আপনার স্ক্রিনটা অফ করেন, আরেকজন শেয়ার করেন। আরেকজন শেয়ার করেন না প্লিজ। স্যার আমি করব? করেন। এই গিকটা কখন তৈরি করছেন? আপনি খেয়াল করে দেখেন, আপনার গিগে কিন্তু দুইটা ইমপ্রেশন হয়েছে, খেয়াল করতেছেন? ইমপ্রেশন মানে হচ্ছে কি, এমন দুজন ব্যক্তি সার্চ করছে যে সার্চ রেজাল্টের মধ্যে আপনার গিগটাকে শো করছে, কিন্তু তারা কোনো ক্লিক করে নাই। ওকে, এটা গতকাল থেকে ঠিক হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এখন দেখতে পারবেন, অনেকেরটাতে দেখবেন আজকে বিকাল থেকে বা কাল থেকে শো করবে যে এখান থেকে কয়টা ইমপ্রেশন হয়েছে, কয়টা ক্লিক হয়েছে, অর্ডার আসতেছে কিনা, সবকিছু এভরিথিং এখানে শো হবে। ওকে স্যার, আমারটা ইমপ্রেশন হয়েছে গতকালকে দেখলাম 89 এবং হইলো ক্লিক দেখলাম 4। ভাই যদি 89টা ইমপ্রেশন হয় তাহলে আপনার গিগটা তো শো করতেছে, কেন বলতেছেন শো করতেছে না? না আমারটা শো করতেছে না। এখন দেখলাম 103 ইমপ্রেশন আর ক্লিক হইলো 4। আমারটা শো করতেছে। আমারটা গিগ ইমপ্রেশন 2 প্লাস 6টা ক্লিক। ব্রেকফাস্টে একটা প্রবলেম হয়। রাসেল ভাইয়ের গিগটা বেশ ভালো, আমি নিজেও কয়েকবার দেখছি। রাসেল ভাইয়ের গিগটা খুব হয়েছে, ভালো হয়েছে। রাসেল ভাই কয়টা গিগ আপলোড করছেন? আমি তো একটা করছি, আর একটা আছে গিগ হলো লিখে রাখছি বাট পাবলিশ করি নাই, আজকে করব। মোট একটাই করছেন? হ্যাঁ একটাই আছে, আর দুইটা অলরেডি একটা আপলোড করা আছে ড্রাফট। রাসেল, আমার এখানে প্রচুর বৃষ্টির কারণে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, এই জন্য শোনা যাচ্ছিল না, আমি রিজয়েন করলাম আবার। আচ্ছা, আপনি
আপনার কয়টা ইমপ্রেশন হয়েছে আমি বুঝতে পারিনি, কয়টা ইমপ্রেশন কয়টা ক্লিক? 202 ইমপ্রেশন আর 6টা ক্লিক। দুশো দুইটা কিন্তু খারাপ না, আপনার কিন্তু শো করতেছে, কেন শো করেন, শো করে না? না আমার তো শো করতেছে স্যার, আমি তো বলি নাই শো করে নাই স্যার। আমারটাতে শো করে না, মানে কিছুই বোঝা যায় না। সবার ইন্টারেস্ট শো করতেছে। ওকে, এখন এটা কত, এটা শুনুন, এটা গতকাল থেকে কিন্তু ঠিক করা হয়েছে, ফাইবারের গতকালকে বা গত পরশু ঠিক করে দিছে, আস্তে আস্তে সবারটা ঠিক হয়ে যাবে। বলেন এই রেদওয়ান, আপনারটা শো করতেছে না তাই তো? সেটা দেখাবো। দেখান। কর্নার থেকে লাস্ট 7 ডেজ দেন। কর্নার থেকে লাস্ট 30 ডেজ আছে হয়তো ওখানে, আরো নিচে একটু নিচে দেখেন, যে লাস্ট ওর নিচে এই যে লাস্ট 30 ডেজ লেখা, লাস্ট 30 ডেজ। ডান পাশে দেখেন মাঝামাঝিতে আছে, ডান পাশে মাঝামাঝি। ওই ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ 7 ডেজ ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ সব ওকে করেন। আচ্ছা এটা শো করবে হয়তো বা আপনার তো দেখাচ্ছে না, আজকে কালকে ইনশাআল্লাহ শো করবে, একটু অপেক্ষা করেন। এটা অনেকেরটা শো করা শুরু করছে। তো আপনারা যখন এখানে চেক করবেন, এখানে চেক করলে বুঝতে পারবেন যে কি শো করতেছে কি শো করতেছে না। জি স্যার। স্যার আমার তো একজনই ইমপ্রেশন নাই। কারটা বলছেন এটা বুঝিনি। মানে ইমপ্রেশন আমার তো একজনও বেসিং করেনি, দেখেন। দেখান তো, স্ক্রিনটা দেখান। দেখা যাচ্ছে? ফোনটা রিসিভ করেন, কার্ডটাতে বাজতেছে। আমি তো এটাই বললাম যে এই যে অপশনটা দেখতেছেন না, 0 এক কথা আর NA আলাদা কথা। NA মানে এটা এখনো শো প্রসেস করতে আপনি আসেন না এখনো, আপনারটা শো প্রসেসে আসবে, একটু সময় দিতে হবে। শো প্রসেসে মেবি আজকে কালকে চলে আসবে ইনশাল্লাহ। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে, কি পরিমাণ ক্লিক করতেছে, সব বুঝতে পারবেন। এখন সমস্যা না, তাই তো? না সমস্যা না, ঠিক হয়ে যাবে। ওকে স্যার।
ব্যাকলিংকের গুরুত্ব কিন্তু অপরিসীম। ব্যাকলিং করবেন আপনার, আমরা যা শিখতেছি যেমন দেখেন এখান থেকে আমরা শিখলাম উইকি ব্যাকলিং, আপনাদের ক্লাস করানো হয়েছিল না? এটাও ব্যাকলিং, গপ এটাও ব্যাকলিং, কমেন্ট আজকে দেখাবো সেটাও ব্যাকলিং, ডিরেক্টরি সাবমিশন আপনারা করেছেন সেটাও ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং আপনারা করছেন সেটাও ব্যাকলিং, গত ক্লাসে যেটা প্র্যাকটিস করছেন। আজকে আমরা দেখাবো, এখান থেকে একটা বাদ পড়ে গেছিল যে কমেন্ট ব্যাকলিং দেখাবো। আরো কিছু আপনাদেরকে একটু আগে নিতে হবে, একটু বাড়ায় করাইতে হবে আপনাদেরকে, আদারওয়াইজ আপনারা বাকিদেরকে সাথে, যেমন এই গ্যাস পোস্টটাকে আমাকে মানে এটা মেক ওভার করতে হবে, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, যেহেতু আপনাদের ক্লাস কম হয়েছে দেখানো হয়নি এর জন্য। তো আমি আজকে কমেন্ট ব্যাকলিং এর বেশিক্ষণ দেখাবো না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কমেন্ট ব্যাকলিং নিয়ে আলোচনা করবো, এর মধ্যে আমি শেষ করে দেবো। এরপর আমরা গ্যাস পোস্ট নিয়ে আলোচনা করবো। যদি আপনাদেরকে একটু ভালোভাবে মনোযোগী হতে হবে, মানে আপনারা যেটা পিছনে পড়ছেন সেটা হয়তো আবার করতে হবে, কভার করে ফেলতে হবে না। তো আসেন আমরা কমেন্ট ব্যাকলিং নিয়ে আলোচনা করি। আপনারা এডু ব্যাকলিং কারা কারা পারেন না একটু বলেন তো দেখি, এডু ব্যাকলিং কত কারা কারা পারেন না বলেন তো দেখি, কারা কারা পারেন না এডু ব্যাকলিং করতে? পারেন এডু ব্যাকলিং করতে? জি স্যার পারি স্যার পারি, সবাই কিন্তু পারেন। একটু খুঁজে বের করতে সমস্যা হয় এই ব্যাকলিং। বুঝতে পারছি। আচ্ছা রাখেন, কিছু দিই, আপনারা তো ভাই খুঁজতে আপনারা ইয়ে করেন, কিছু দিই আপনাদেরকে। দেখি আছে কিনা, এখানে থাকলে নিবেন, দিয়ে দেবো। অন্যান্য ব্যাচে করতেছে তো, অন্যান্য ব্যাচে অনেকে করতেছে। স্যার অ্যাকচুয়ালি আগের টাইমিংটাই স্যার আমাদের ব্যাচের জন্য সুইটেবল ছিল, নতুন টাইমটা একটু মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। মাঝে মাঝে প্রবলেম হলে মাঝে মাঝে অন্য ব্যাচে ক্লাস করবেন, মানা তো নাই, অন্য ব্যাচে মাঝে মাঝে ক্লাস করতে মানা নাই। স্যার আমাদের ক্লাস কি তাহলে ডেইলি হবে? এখনো পর্যন্ত কোনো মিটিং হয় নাই, আমরা কোনো মিটিং করতে পারিনি এই ক্লাসের উপর বেস করে, যেহেতু মিটিং করতে এখনো পারি নাই, সো আমরা এটা এভাবেই চালাবো মিটিং করার আগ পর্যন্ত মিনিস্ট্রির সাথে। আর আমাদের আরেকটা প্ল্যানিং চলতেছে যে যেহেতু স্টুডেন্ট কমে গেছে কিছুটা, তা আমার একটা প্রস্তাবনা ছিল যেভাবে করে 4টা ব্যাচকে 3টে ব্যাচ করে ফেলার জন্য। 3টে ব্যাচ করে ফেললে তাহলে স্টুডেন্টটা একটু কি থাকবে, বেশি থাকবে, আর আমরা 2 ঘন্টার জায়গায় আমরা 2.5 ঘন্টা সময় দিতে পারবো, এটা আমাদের জন্য বেটার হয়। আর ট্রেনারের আসলে কি জানেন, আমার কাছ থেকে যদি আপনি ফিডব্যাক চান ভালো, আমাকে রেস্ট দিতে হবে। যদি আপনি আমাকে রেস্ট না দিয়ে আমাকে দিয়ে ক্লাস করতে চান, সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে অতটুকু পাবেন না যতটুকু আপনি চাচ্ছেন, কারণ আমারও তো রেস্টের দরকার, আপনারও যেমন রেস্টের দরকার আছে না, আমারও রেস্টের দরকার আছে। যেমন ওই বেচটা শেষ করার ইমিডিয়েট পর দেখেন আমি কিন্তু কোনো বিরতি নেওয়ার সুযোগ পাইনি, আপনাদের বেচটা করেছে, আপনাদের বেচ করার মাঝখানে কিন্তু আমাকে নাস্তা করে ফেলতে হয়েছে। তো এইভাবে নাস্তা করা যায় না আসলে, খাবার দাবার করতে একটু রিল্যাক্স হয়ে আমাকে আপনাদের সাথে কথা বলে 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 থেমে খাইতে হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে বলিও না যে আমি ইয়ে করতেছি, সেভাবে হয় না আসলে, বুঝছেন? আমাদের অনেক খুশি, আপনি একজন আপনার খবর নিয়ে দেখেন, হয় 2-1 সকালে করতেছে বা 2-1 বিকালে করতেছে। স্টুডেন্ট আপনার বেঁচে কমছে, এটা আমি মানবো না। আমি মানবো না এই জন্য আপনি দেখতেছেন যে শুধুমাত্র এই বেচের চেহারা দেখতেছেন, এই বেচের কিছু স্টুডেন্ট অন্য বেচে গিয়ে করতেছে, এটা আমি দেখতেছি, বুঝতে পারছেন? সেই হিসেবে বলবো আপনাদের বেচে স্টুডেন্ট কমে নাই, স্টুডেন্ট সব বেচে স্টুডেন্ট রেসপন্স ভালো, ড্রপ আউটটা কমে গেছে, অনেক কমে গেছে ড্রপ আউট। আপনি ধরতে পারেন ড্রপ আউট কমে নাই বললেই চলে, লাস্ট যা ছিল ড্রপ আউট যা হয়ে গেছে, এরপর আর নতুন করে ড্রপ আউট হয় নাই, শুধুমাত্র এই পদ্ধতির কারণে। আর এই পদ্ধতির কারণে 2-3টা স্টুডেন্ট যারা ক্লাস করতে পারতেছিল না, তারাও কিন্তু আবার ক্লাসে ব্যাক করছে। তো এটা একটা ভালো দিক। তো ভালো দিক সবার জন্য ভালো, কিন্তু আমার জন্য একটু টাফ হয়ে যায়। ওই যেটা সার্চ করতেছিলাম, দেখি ব্যক্তি কিছু বের করা আছে আমার মনে হয়। এই তো দেখতেছেন, এখানে 16টা আছে। আপনাদের লাগবে এগুলো? জি স্যার। $5 লাগবে।
সমস্যা নাই। এখন এটা কিভাবে দেবো আপনাদেরকে? রাখেন, গুগল ড্রাইভে দিই না, তাহলে আপনারা $5 জমা রাখেন। যখন আপনারা টপ লেভেলের ফ্রিল্যান্সার হবেন তখন $5 আমাকে দিয়ে দেবেন। স্যার সাথে একটা ডান পাশে শূন্য বসা দিয়ে দেবো, সমস্যা নাই স্যার, টেনশন নিন না। না না, আমার বেশি লাগবে না, আমি বেশি কেন নেবো? আমরা খুশি হয়ে দেবো স্যার, এটা আপনি 500 চাইছেন না, সাথে ডান পাশে শূন্য দিয়ে দেবো। খুশি হয়ে তো মানুষ ঘুষ হতে, আর আমার ঠিক সবগুলো নিতে হবে। না স্যার, ঘুষ তো আসলে খুশি হয়ে দেয় না স্যার, ওটা দাবি করে, আর খুশি হয়ে যেটা সেটা আসলে ঘুষ না। না, আমার কিছু চাই না ভাই, আপনারা ইনকাম করবেন, সত্যি বলছে। এর চেয়ে বড় আপনারা জি স্যার, আপনারা দোয়া করবেন, এটাই হচ্ছে স্যার আমাদের বড় পাওয়া। আমি সত্যি বলছি, এটা সবচেয়ে বড় প্রাপ্তিটা হচ্ছে আপনাদের ইনকাম। আস্তে আস্তে ইনকাম আসবে, একটু ধৈর্য ধরেন। গিগগুলো ক্রিয়েট করা হয়নি, গিগের কিছু প্রবলেম ছিল, সেগুলো সলভ করতেছিলাম আমরা। ইনকাম নেক্সট উইকে চলে আসবে আশা করি। আশা শুরু হয়েছে, আমাদের গতকালকে 3 জন কাজ পাইছে নতুন করে, তো আশা শুরু হয়েছে। হয়তো আপনাদের বেঁচে জানি না, মিছিলটা একটু স্লোলি আসতেছে, তো আসবে। গতকাল নতুন করে 3 জন কাজ পাইছে, সবাই কাজ পাইছে গ্যাস পোস্টিং এর উপর। একজন মনে পাইছে অন্য ডিফারেন্ট, 2 জন পাইছে গ্যাস পোস্টিং এর উপর, একজন পাইছে আর্টিকেলের উপর। কোথায় সেভ করলাম এটা আমি তো ভুলে গেছি, মনেও নাই কোথায় সেভ করছি। স্যার আপনার প্যাকেজটা রেডি করছেন? প্যাকেজ রেডি আছে ভাই, আমি বিকাল থেকে করব, বিকাল থেকে বিজ্ঞপ্তি দেব, যারা নাও তারা নিয়ে নেবেন। প্যাকেজ রেডি আছে, ডাউনলোডের মধ্যে এডু সব রেডি আছে। আমি আপনাদেরকে সন্ধ্যার সময় দিব ইনশাআল্লাহ, ক্লাস শেষ করি আগে, তারপর দেব। এডু ব্যাকলিং এখানে 16টা আছে, বুঝছেন? আপনারা তো জানেন 16টা ব্যাকলিং কিন্তু এডুকেশন সাইডের জন্য, মানে এটা কিন্তু 4 টাকার বিষয় না। 16টা ব্যাকলিং বুঝতে কিন্তু অনেক কষ্ট হয়। কই গেল এটা? দেখলাম গিগ তৈরি করতে পারবো। হ্যাঁ ডেফিনেটলি পারবেন না কেন? আরো কালেক্ট করবেন না? শুধু 16টাই কি হয়ে গেল? আপনি কিছু কালেক্ট করছেন না? আপনি কিছু কালেক্ট করছেন না? সর্বনিম্ন কয়টা হলে মানে এর কম হলে? 30টা হলে এনাফ হয়েছে। আপনাকে যে 16টা দিছি ওগুলো তো আমি কাজ করছি 2017 সালে বা 18 সালে কাজ করছি। আচ্ছা, এই 30 মানে $5 আমরা কি করতে পারবো, গিগ তৈরি করতে পারবো এরকম স্যার? আপনি এডু ব্যাকলিং এর গিগ গুলো আগে দেখে নেন। জি স্যার, থ্যাংক ইউ। দেখে নেন নাকি, তারপর আপনার প্রাইসিং সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। এটা হচ্ছে কি সফটওয়্যারের মধ্যে ফোল্ডার 3 এর মধ্যে ডাউনলোড। আচ্ছা, আমি আপনাদেরকে শীট গুগল ড্রাইভে দিয়ে দিই। এখানে দিলে আপনার অর্ধেক যাবে, অর্ধেক যাবে না। দেখি আপনারা একটু চেক করে দেখবেন কয়টা কাজ করে, আমাকে একটু বলেন যে এতটা কাজ করতেছে। আমি আসলে চেক করার টাইম পাইনি। আজকে আমি কিছু কাজ দেব, ঠিক আছে? যারা কাজগুলো করতে পারবেন তাদেরকে আমি আরো দিব, যারা কাজ করতে পারবেন শুধু তাদেরকে দিব। আমার কাছে 250টা আছে, হ্যাঁ আমি আপনাদেরকে 50টা দিব। কাজ করলে দেব, না দিব না। স্যার মানে স্যার আমার কাছেও প্রায় হচ্ছে 15-20টার মতো এডু ব্যাকলিংক আছে। এক্সচেঞ্জ ইউর কলিগস। জি স্যার, আমি কি এখানে দিয়ে দিই চ্যাটে? শীট আকারে দেন। আচ্ছা স্যার, শীট আকারে দিলে বেটার হবে, যে সবাই মনে করেন নিতে পারলো আর কি। আচ্ছা আচ্ছা স্যার। স্যার আমাদের আরেকটা স্যার, বাকিরা খুশি হচ্ছে যে কষ্ট করতে হয় না, পাচ্ছি খুশি যাচ্ছে সবাই। সামিউল কি অবস্থা? সামিউল স্যার আসসালামু আলাইকুম স্যার। ভালো স্যার। ওই পেজে আজকে তো আমাদের কোঅর্ডিনেটর এসে ঝুলেছিল, আমাকে পরে নক করতেছে, আমি আসছি ভাই আপনার রুমে ঢুকতে দেন। আমি বলছি আমি অন্য পেজে ক্লাস করাচ্ছি, পরে আবার তাকে ইন করলাম আর কি। আর বেশিক্ষণ তো ওই পেজে থাকা যায় না। এডু কোথায় গেল? কোথায় এগুলো মেজাজটা খারাপ, এখনো দেখলাম না করে।
স্যার ডাউনলোড ফোল্ডারে। ও আচ্ছা, ডাউনলোড, রাইট। হ্যাঁ, ডাউনলোড ফোল্ডারে এই যে যার দরকার সে দেখে ফেলছে কোথায় আছে। ওকে, আমি দিয়ে দিলাম। এই আর জন্য কথা ছিল, উনিও দিয়ে দেন। হ্যাঁ, বলেন রাসেল, বলেন। স্যার আমাদের স্যাম্পল কালেক্ট করে রাখতে বলছিলেন, ওগুলো তো আমাদের থেকে আর জমা নেননি স্যার। কিসের স্যাম্পল? কন্টেন্ট রাইটিং এর স্যার ওই যে ইঞ্জিন থেকে কত এক একজনের টপিক সিলেক্ট করে দিছিলেন না, যে 10টার মতো, কারো 7টা বলছিলেন ওগুলো। ওইগুলো তো ঠিক। আচ্ছা, এগুলো তো আমি অন্য বেচে। আপনারা একটা কাজ করবেন, ওইটাকে ড্রাইভে আপলোড করবেন। ধরুন আমি আপনাকে দিছি, রাসেলকে দিছি ফর এক্সাম্পল হেলথ। রাসেল লিখবেন রাসেল ইসলাম স্পেস ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন কি যে টাইপ হেলথ। ওকে, একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের মধ্যে এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আমি আপনাকে একটা মেল দিব। আপনারা সবাই করবেন কি ওই ফোল্ডারটাকে ওই মেইলে শেয়ার করে দিবেন। তাহলে আপনাকে আমাকে আলাদা আলাদা করে দিতে হবে না। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমি করবো কি সবগুলোকে আবার কি করবো, মুভ, ওখান থেকে মুভ করে বা কপি করে আমি একটা ফোল্ডারের মধ্যে রেখে ওই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। বুঝতে পারছেন? আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন, আপনার নাম ব্র্যাকেটে লিখে দেবেন যে হেলথ, ফর এক্সাম্পল হেলথ দিলাম, হেলথ লিখে আপনি আমাকে, আমি একটা মেল দিয়ে দেবো ক্লাসের শেষে, ওই মেইলে শেয়ার করে দেবেন। আচ্ছা, এখন এটা পাইছেন সবাই? এখন এখানে কয়টা কাজ করতেছে ভাই আমি কিন্তু জানি না, আমার নলেজে নাই যে কয়টা কাজ করতেছে। দেখে একটা টেস্ট করে দেখে, আশা করি কাজ করবে এগুলো। আনিস ভাই অ্যাক্সেস দেন নাই। আপনি সমস্যা না, আনিস আবার গিয়ে ওই রেস্ট্রিক্টেডটাকে এনিওয়ান দিয়ে দেন, হয়ে যাবে। ইনফ্যাক্ট যেমন দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে না, এটা তো সার্চ রেজাল্ট ডু ইউ মিন দিস স্পেস। আচ্ছা, এটা মনে হয় এখান থেকে না দিয়ে আমি ইমপ্যাক্ট এই সাইডে করা যাবে। জাস্ট আমরা খুঁজে একদম আমি যে লিংকটা দিচ্ছি সাইট mq.edu, এটা ব্যাকলিংক সাইট না ভাই, এটা হচ্ছে আপনার এডু সাইট। ব্যাকলিংক করা যাবে। আমার কাছে মনে হয় বিষয়টা তা না, এটাতে করা যেতে পারে, করা নাও যেতে পারে। রাইটিং বাই রাইটার এত সাথে ইমপ্যাক্ট করছে নিউজ স্পেস। এই সাইডে যেহেতু এই সাইডে কোথাও না কোথাও করা যাবে, ঠিক আছে? এটা খুঁজে দেখতে হবে। যেমন এটাতে করা গেল না, মেবি তারা অফ করে দিছে, এটা মেবি ওরা অফ করে দিছে। অফ করে দিলে এটাতে যদি না পাই আরেকটাতে ট্রাই করবো, ট্রাই করতে হবে যে যেটাতে পান আর কি। সবগুলোতে কিন্তু অ্যাপ্রুভাল ছিল, হয়তো ব্যাকলিংক গুলো এখন আর শো করছে না। এই ব্যাকলিংক গুলো ট্রাই করে দেখছিলেন যে ডু ফলো নাকি নো ফলো, এটা শো করতে না। ডু ফলো নো ফলো ট্রাই করছিলেন এর ব্যাকলিংক গুলো? দেখেন একটা পাই, এখান থেকে আপনি যে 15টা পেয়ে যাবেন, তার আমার মনে হয় 5-6টা বেশি পাবেন কিনা সন্দেহ আছে। তাহলে সমস্যা না, আমি কালকে নেক্সট ক্লাস আরো কিছু লিঙ্ক দেবো। দেখেন পাওয়া যাচ্ছে, 3টা ট্রাই করছি, 3টাও পাওয়া যাচ্ছে না। নেক্সট ক্লাসে আরো কিছু লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে ভেবে যাবে না, বন্ধ করে দিচ্ছে নাকি? যাবে, এখানে যাবে, এটা কাজ করতেছে, ওয়ার্কিং। এখানে করা যাবে, দেখে ডু ফলো নাকি নো ফলো একটু চেক করে দেখি। নো ফলো, ডু ফলো আছে, নো ফলো আছে, চেক করে দেখবেন কোনটাতে করা যায়। এখান থেকে আপনারা 5-6টা পেয়ে যাবেন ইজিলি, কোনো সমস্যা হবে না।
তো আসলে আমরা কমেন্ট ব্যাকলিং নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাকে ঘুরে ফিরে আলফা এই সাইডটাতে আসতে হবে। সেটার নামটা আপনারা জানেন, গত ক্লাসে বা গত দুই ক্লাস আগে আপনাদেরকে দেখানো হয়েছিল। সেটা হচ্ছে ড্রপ মাই লিঙ্ক। ড্রপ মাই লিঙ্কে যাবেন, গিয়ে এখান থেকে শুধু চেঞ্জ করে দেবো কি এনি টিএলডির জায়গায় আমরা করে দেবো, এর জায়গায় আমরা করে দেবো এনি টিএলডি, মানে যে কোনো ব্যাকলিঙ্ক হলে হবে। আমরা এখানে লিখলাম ফর এক্সাম্পল ট্রাভেল। কমেন্ট ব্যাকলিঙ্ক গুলো ডু ফলো হতে পারে, নো ফলো হতে পারে। ধরুন এটা এই সাইডে গেলাম, সেটা যাওয়ার পরে আর্টিকেলটা একটু পড়বেন, আর্টিকেলটা একটু পড়ে দেখবেন, হুট করে করে দেবেন না, এটা পড়ে দেখবেন, পড়ে দেখে আপনি করবেন। এটাতে অ্যাপ্রুভাল দিবে, এটা নো ফলো, অবশ্যই এটা অ্যাপ্রুভাল দিবে। মেবি আমি করছিলাম একটা, আজকে কত তারিখ, 17 সাল 20 আমি এটা করছিলাম, মেবি এটা এখনো অ্যাপ্রুভাল দেয়নি। আপনারা কমেন্ট কিভাবে করতে হবে দেখেন, এখানে একটা কমেন্ট লিখবেন, এখানে কি লিখবেন, এখানে নেমের জায়গায় কি লিখবেন, অলওয়েজ নেমের জায়গায় লিখবেন আপনার অ্যাপ্রুভাল পাইতে সময় লাগবে, এটা কিন্তু অ্যাপ্রুভাল দেবে। হ্যাঁ, নেমের জায়গায় অবশ্যই আপনি কি দেবেন এখানে কিওয়ার্ড, রাইট। ইমেলটা আপনি ডেমো দিলেও হবে, তবে আমি বলবো কি এখানে ডেমো জিমেল ইউজ করবেন। ট্যাম্বেল ইউজ করলে ওরা ধরে ফেলবে। ডেমো একটা মেল ইউজ করবেন, ডেমো মেল মানে কি আন্দাজে একটা লিখে দেবেন আর কি। আন্দাজে বলতে এরকম না আবার, হ্যাঁ আন্দাজে মানে এটা লিখে দেবেন, জামাল কামাল এরকম রফিক একটা লিখে দেবেন আর কি, লিখে @gmail.com দিয়ে দেবেন। ওয়েবসাইটের নামটা অবশ্যই দিবেন, আমরা উদ্দেশ্য তো ব্যাকলিং করা, দিয়ে এটাতে টিকমার্ক দিয়ে পোস্ট দিয়ে দেবেন, হয়ে যাবে। কমেন্ট ব্যাকলিং এভাবে করতে হয়, বুঝছেন, আহামরি কঠিন কোনো কাজ না কমেন্ট ব্যাকলিং। তো কমেন্ট ব্যাকলিং করার জন্য যে জিনিসে করবেন সেই জিনিসটা ট্রাই করবেন। তবে একটা কাজ করবেন, আমি আপনাকে একটা দিতে পারি, পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে কি সবসময় এরকম একটা এক্সেল ফাইল ফলো করবেন। ধরুন আপনি একটা বায়ার জন্য কাজ করতেছেন, সে আপনাকে ব্যাকলিং করতে দিচ্ছে ট্রাভেল, আপনি এখানে লিখে রাখেন ট্রাভেল। আর একটা বায়ার আপনাকে কাজ করতে দিচ্ছে ফর এক্সাম্পল হেলথ নিয়ে, আপনি এখানে হেলথ লিখে রাখেন। এগুলো সুবিধা হবে কি এখানে লেখার পরে ট্রাভেল রিলেটেড যখন বায়ারের কাজটা করবেন, আপনি ট্রাভেল রিলেটেড সাইটগুলোর ব্যাকলিং করার জন্য লিঙ্কগুলোকে যখন ফ্রি টাইম আছে, যেমন এখন আপনারা ফ্রি টাইম, এখন হয়তো আপনাদেরকে ফ্রিল্যান্সিং জবের অত প্রেশার আসেনি, আপনি এখন খুঁজে রাখেন লিঙ্কগুলোকে, একটা লিস্ট করে রাখেন। এখানে রাখবেন লিস্ট, ফর এক্সাম্পল এখানে লিখলেন সাইট নেম, এখানে লিখলেন স্ট্যাটাস। সাইট নেমের মধ্যে যে সাইটে, ধরুন আমি এখন এই সাইটটাতে করতেছি, ফর এক্সাম্পল এই সাইটটাতে আমরা এখন একটা ব্যাকলিং করছিলাম, এই লিঙ্কটাকে আমি রাখলাম। স্ট্যাটাস মানে হচ্ছে কি এটাকে কি অ্যাপ্রুভে রাখবে নাকি এটা পেন্ডিং এ রাখবে। ধরুন এটা তো পেন্ডিং এ রাখবে, সরি। এরপরে এখানে লিখবেন টাইপ। টাইপটা শুধুমাত্র আপনার জন্য, এটা বাইরেকে দেওয়া যাবে না। টাইপ হচ্ছে এটা কি ডু ফলো নাকি নো ফলো। এখানে লিখলেন এটা হচ্ছে কি ফর এক্সাম্পল এটা নো ফলো, কোনো থাকবে ডু ফলো, কোনো থাকবে নো ফলো, ঠিক আছে। এটা এভাবে করে আপনাকে ড্রপ মাই লিংকের মাধ্যমে খুঁজে বের করতে হবে। এটা গেল একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি নিয়ে আলোচনা করি। ধরুন আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে লিখলেন অটো অ্যাপ্রুভ, অটো অ্যাপ্রুভ, ডু ফলো, অটো অ্যাপ্রুভ, ব্লক লিস্ট। আমরা জাস্ট অন্য কিছু লিখে সার্চ করতে পারবেন। এই বলছে ওর কাছে 250টা আছে, আপনি গেলেন এখানে বলছে আমাকে, ও বলছে আমার কাছে 120টা আছে, তাও ক্লিক করতে পারেন। যে বেশি দেবে তার কাছে তো সবাই ক্লিক করবে, তাই না। ও 120টা 250টা 120টা নিচে, এটা একটু নিচে দেবে, অনেক বড় আর্টিকেল লিখছে, এখানে ব্যাকলিং করা যাবে। দেখেন এখানে দিয়ে দিচ্ছে, লিস্ট করে এখানে দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে নো ফলো, এগুলো হচ্ছে নো ফলো, আর উপরেগুলো হচ্ছে কি
ডু ফলো ফর এক্সাম্পল একটা টেস্ট করে দেখি। সবগুলো 100% কাজ করবে না। এখানে 106 এসে দিছে, 106টার মধ্যে আমার কাছে মনে হয় যে এখানে 30-40টা ইজিলি কাজ করবে। টেস্ট করে করে কি করতে হবে আপনাকে, এটাকে এক্সেলে রেখে দিতে হবে। আর এই যে সাইটটা দেখলেন আপনি, এটা কিন্তু আপনি যেটা অটো অ্যাপ্রুভ সেটা সব নিচের জন্য হবে। আর এখানে যে নিচ নিয়ে লিখেন না কেন সেই নিচ নিয়ে অ্যাপ্রুভ হবে। এটা ফেক নিউজ, এখানে কোনো কিছু দেওয়া যাচ্ছে না। আমি তো বললাম 106টার মধ্যে 30-40টা আপনি ইজিলি পেয়ে যাবেন। এটা দেখি, এটা তো হতে পারে, আমার কাছে দেখে মনে হচ্ছে এটা তো হবে। এটা তো হওয়ার সম্ভাবনা আছে। দেখি এটা লোড নেক্সট সাইটটা, এটা তো দেখি, এটা তো হবে মেবি। আপনার দেখে মনে হচ্ছে এখানে কোনো কিছু নাই, তাই না? এটা আসুক, আমার কাছে মনে হচ্ছে এটা হবে। অনেকগুলো কমেন্ট না এখানে, আর এটা অটো অ্যাপ্রুভ হবে। কিছু বুঝতেছেন এখানে? এটা কি ওয়াট আমি বুঝতে চাই না, লেখা বুঝতেছি। হ্যাঁ বুঝছেন, চাইনা লেখাগুলো বুঝতেছেন আপনারা? ট্রান্সলেটটা চাইনা লেখাটা দেখে ট্রান্সলেটটা লুকিয়ে গেছে, এখন খুঁজে বের করে বলছে আমাকে দিয়ে কষ্ট দেওয়া বা তোমরা এখন। আচ্ছা আবার স্যার স্ক্রিনের উপরে রাইট বাটন ক্লিক করেন স্যার। শুনুন আমি আপনাকে মুখস্থ বলতেছি। হ্যাঁ এখানে কমেন্ট লিখবেন, এখানে ইউআরএলটা দেবেন, এখানে ইমেলটা দেবেন, এখানে কিওয়ার্ডটা দিবেন। বক্স দেখে আমার কাছে মনে হলো আর কি। ট্রান্সলেট স্পেস সেটটা তো আসলে পেজটা আসলে কম বড় না, অনেক বড় পেজ। ট্রান্সলেট করতে সময় লাগতেছে। গুগল নিজে কনফিউজ হয়ে যাচ্ছে, ট্রান্সলেট কিভাবে করবে। যেটা বলছে ওইটাই হবে ভাই, বুঝছেন? আর স্যার অধিকাংশ সাইটে এরকমই, প্রথমে নাম, তারপরে ইমেল, তারপরে ইউআরএল, তারপরে কমেন্ট, বা উপরে কমেন্ট, নাম, ইমেল, ইউআরএল। ভাই বড়টা হচ্ছে কমেন্ট, বুঝছেন? লম্বাটা হচ্ছে ইউআরএল, একটু ছোটটা হচ্ছে ইমেল, আর ছোট হলে কিওয়ার্ড। তারপরে দেখতে দেখতে গিয়ে আপনার অভ্যাস হয়ে যাবে। এবার এটা মানে কি জানেন, মানে পোস্ট। এটা বুঝতেছি না, এটা কি বলতেছে। এটা একটু ডিফারেন্ট দিয়ে দিছে গুগল। এটা ঘুরতে আছে। গুগল এখন চিনে গেছে, বুঝছেন? চিনে গিয়ে এখন লেখা দেখতেছেন। এটা এখন তো কি বলছিলাম, নেম, বুঝছেন? ইমেল, ইউআরএল, কমেন্ট মিলে গেছে। আচ্ছা এখানে একটা কথা লাগছে, এটা বুঝতে পারি নাই, এটাও তো বলছি এটা মিলে গেছে। এটা হচ্ছে কি কন্টেন্ট often the comment will be used next time do not আচ্ছা আমি এটা বুঝতে পারছি, এটা ডু ছিল, রেকমেন্ডেড ডু এ দিয়ে দেবো। এটা বুঝতে পারছি না কি লিখছে, এটা পারবেন না, এটা করে দিয়ে দেবেন। এখানে অনেকে ব্যাকলিং করছে, যেটা দেখি সরাসরি ইউআরএল দিছে। সরাসরি ইউআরএল দিলে আবার নাম কই, এদের নাম, কারোর নাম নাই যে, ওদের নাম তো বামে নিয়ে আসছে। মেল এরা ইউআরএল এর জায়গায়, বুঝছেন, চায়না লেখা দিছে তো ইউআরএল এর জায়গায় মেল দিয়ে দিছে। খেয়াল করছেন এটা? এই দেখেন কর্নারে, খেয়াল করিয়েন, দেখতেছেন? খেয়াল করছেন আপনারা? জি স্যার খেয়াল দেখছি। মানে ব্যাকলিং করতে দিছে তো ব্যাকলিং বুঝতে পারে নাই, ইমেল দিয়ে দিছে। এটাও জিমেল, এটা জিমেল না, এটাও জিমেলের মধ্যে জিমেল, এটাও জিমেল।
জিমেল সবগুলো জিমেল দিয়ে দিচ্ছে, পাওয়ার্ড বাই, পোস্টেড বাই জিমেল। এখানে একটা পাওয়া গেছে। এখানে অটো অ্যাপ্রুভ পেয়ে যাবেন, অটো অ্যাপ্রুভ সাইট লিস্ট পেয়ে যাবেন। আমি যে সাইটটা দেখাচ্ছি এখান থেকে এটা কোনো কথা আছে, আপনি এইভাবে লিখে সার্চ করলে এক একজন এক একটা পেয়ে যাবেন। তো লিস্টটাকে একটু বড় করেন, সমৃদ্ধ করেন, পারা যাবে তো? জি স্যার। ওকে, প্রথম পদ্ধতি হচ্ছে ড্রপ মাই লিঙ্ক থেকে নিশ রিলেটেড খুঁজে এগুলো বের করে ফেলেন, বের করে লিস্ট করতে থাকেন। সেকেন্ড পদ্ধতি হচ্ছে কি এভাবে করে অটো অ্যাপ্রুভ সাইট খুঁজে বের করেন যেখানে অটো অ্যাপ্রুভ করা যাবে। যে সাইটগুলো অটো অ্যাপ্রুভ সেটা হচ্ছে অল নিশে করা যাবে, কোনো সমস্যা নেই। যে নিশ দিয়ে সে পোস্ট করতে না, অল নিশে আপনি করতে পারবেন। আর যেটা অটো অ্যাপ্রুভ না, আপনি যদি অটো অ্যাপ্রুভের বাইরেও যদি আপনার লিঙ্কের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই যে এভাবে করে সার্চ করে দিবেন। এটা গেল 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিটা আসলে সফটওয়্যার দিয়ে করতে হয়, এটা আসলে হিউম্যানরা করতে পারে না। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ কমেন্ট ব্যাকলিং করে দিতে পারবে না, 10 লক্ষ পর্যন্ত করে দিতে পারবে একদিনে। রোবট ইউজ করে স্যার? দেখেন স্ক্র্যাপ বক্স হচ্ছে একটা ব্যাকলিং করার রোবট আর কি। এটা হচ্ছে একটা ব্ল্যাক হ্যাট এসইও। সো এটা আমি প্রেফার করব না, কেউ করবেন না, এটা জানার জন্য বলতেছি। ওকে, ওয়ার্ল্ডের মধ্যে দুটো সফটওয়্যার আছে যারা খুব বেশি ফেমাস, একটা হচ্ছে স্ক্র্যাপ বক্স আর একটা হচ্ছে জেএসএ। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ব্যাকলিং করার জন্য, অটো ব্যাকলিং করার জন্য খুবই মানে এক্সপার্ট সফটওয়্যার। আর এটা সম্পূর্ণ হচ্ছে কি ব্ল্যাক হ্যাট। সো যেহেতু এখানে গ্রামাটিক্যাল একটা এরর আছে, সো এটা আমার আলোচনার বিষয় না। তাহলে 3 ভাবে ব্যাকলিংটা করতে পারেন আপনি। ড্রপ মাই লিঙ্ক থেকে বের করে করতে পারেন, অটো অ্যাপ্রুভাল ব্যাকলিং গুলোকে খুঁজে করতে পারেন, লিস্ট করে ফেলবেন আগে তারপর করতে পারেন। থার্ড হচ্ছে কি আপনি অটো ব্যাকলিং যে সফটওয়্যার গুলো আছে, জেএসএটার নাম হচ্ছে কি আপনার জেএসএস সার্চ ইঞ্জিন র্যাঙ্কার, এটার নাম হচ্ছে। স্ক্র্যাপ বক্সের নাম শুধুমাত্র স্ক্র্যাপ বক্স। এগুলো আবার ক্র্যাক ভার্সনে পাওয়া যায়, তবে ক্র্যাক ভার্সন গুলো অত ভালো কাজ করে না, মানে আপনার দ্রুত মানে এত ভালো কাজ করবে না। এটা জেনুইন ভার্সন গুলো নিতে হয় আসলে। সো আমার মনে হয় এটা ব্ল্যাক হ্যাট, হ্যাঁ এটা পেইড। আচ্ছা, এগুলো ক্র্যাকও করা যায়। হ্যাঁ, ক্র্যাকটা অত ভালো কাজ করে না। সাবমিট এডুকেশনাল পারপাসে দেখাই দেন স্যার, আমরা ইউজ না করলাম ঠিকই তো রাখি, দেখানো যাবে না ভাই। স্যার এডুকেশনাল পারপাসে স্যার অনেক ব্ল্যাক হ্যাট জিনিস শেখা যায় স্যার, সমস্যা নেই তো। আপনি এটা লিখে সার্চ করেন ইউটিউবে, পেয়ে যাবেন তো। ক্লাসের সময় নষ্ট হলো আপনি। আমার মনে হয় ইউটিউবে পাবেন এগুলো, এর চেয়ে বেশি না বলাটাই হচ্ছে বেটার, বুঝছেন? কারণ মানুষ সবাই সহজটা চায়, বুঝছেন? আপনাকে আমি ওটা দেখার, আপনি যদি আপনার মনটা পড়ে থাকবে, আমি হয়তো আপনি এরকম না আমি জানি, তবে আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতেছি, আপনার মনটা পড়ে থাকবে এখানে। কারণ হচ্ছে অটো সহজ, আমি কষ্ট করে এগুলো কেন করবো, অটোটা করি, তখন আপনি আর অন্য কিছু শিখবেন না। কারণ আপনার মাথা ঘুরবে কোথায় গেল, শুধুমাত্র অটোর মধ্যে আপনার মাথা থাকবে, আটকে থাকবে। এই জন্য মনে হয় না এবার করি, মাথায় অটো হয়ে যাবে। অটো করবো তখন, থাক একটু না অটো ছাড়া করি। ওকে, কমেন্ট ব্যাকলিংটা বুঝতে পারছেন?
জি স্যার। জি একটা করেন দেখি। আমি লিঙ্কটা দিচ্ছি, স্ক্রিনে দেখেন ভালো করে। ওই সাইডে আমার সাইডে নাম লিঙ্কটা দিচ্ছি, STT। আচ্ছা চ্যাটে লিখে দেবো না, চ্যাটে লিখে দেবো, একটা মিনিট লিখে আমি দিয়ে দিচ্ছি। স্যার এগুলো ক্র্যাক ভার্সন কেমন কাজ করে? ইচ্ছা মতো সাইডে করেন, আমি এটাতে কোনো ইয়ে নাই, এটা নিশ তো আপনারা জানেন। নিশ হচ্ছে অ্যানিমালস। সবাই একটা করে ফেলেন, হ্যাঁ 5 মিনিট তো এনাফ হয়ে যাবে, আশা করি পারবেন একটা 5 মিনিটের মধ্যে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমার এই যে আমি লিঙ্কটা দিছি, আমার এখানে আমি ওই নিচের নাম তারপরে হচ্ছে টেম্প মেল ইউজ করছি, আর হচ্ছে আপনার সাইট যেটা দিছে এটা দিলাম, বাট আমার এখানে লিঙ্কটা হইলো না কেন? টেম্পল ইউজ করবেন না, টেম্পল ইউজ করবেন না, এজন্য টেম্পল ইউজ না করে একটা জিমেল ইউজ করুন, যে কোনো একটা নামে, যে জামাল kamal@gmail.com এভাবে ইউজ করবেন, বুঝছেন? টেম্পল ইউজ করলে সমস্যা। আচ্ছা এখানে কি সেটা
ওই যে প্যাড যেটা ওইটা আমার একবার নিচে। স্যার আমারটা স্যার দিচ্ছে স্যার ওই প্যাড কই এখানে? হ্যাঁ আমার এখানে তো দেখাচ্ছে। আপনার এখানে লেখা আছে দেখেন মডারেশন আছে কিনা দেখেন, অ্যাওয়েটিং ফর মডারেশন আছে কিনা দেখেন। হ্যাঁ মডারেশন আছে, এটা মডারেশন আছে, এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ হলে আমরা দেখতে পাবো। অ্যাপ্রুভ হয় নাই স্যার আমারটাও এখন। হ্যাঁ অ্যাপ্রুভ নাও হতে পারে, মডারেশন হতে পারে। হ্যালো স্যার, বলেন। স্যার প্রথম দিন যেদিন আপনার মানে ব্যাকলিংক গেস্ট পোস্টিংটা ধরছিলেন, তো ওই দিন হচ্ছে আমাদেরকে বলছিলেন যে একটা ওয়েবসাইট দিয়ে দিব, তো ওয়েবসাইটে যা হচ্ছে আপনার হচ্ছে এটা একটু প্র্যাকটিস করবেন। তারপর লাস্টে দিয়ে বলছেন না আপনাদেরকে ওয়েবসাইট দেওয়া যাবে না, তাহলে হচ্ছে ওয়েবসাইট দিলে আপনার হলো ভুলভাল ব্যাকলিংক করে আপনার হলো আরো ডাউন করে দিবেন ওয়েবসাইটটা। তো আমার প্রশ্নটা হচ্ছে আমরা হলো কিভাবে বুঝবো যে হচ্ছে কোন ব্যাকলিংক করলে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে বা কোনটা করলে আপ হইতে পারে, কিভাবে বুঝবো এটা? না, ব্যাকলিংক বলতে কি আমি হয়তোবা বলেছিলাম আমার সাইটটাকে একটা আপনারা গেস্ট পোস্টিং করে দেবেন, পরে আমার কাছে মনে হলো যে না আমার সাইটটা যদি আমি আপনাদেরকে দেই সেক্ষেত্রে এটাতে আপনারা কি করবেন, ভুল গেস্ট পোস্টিং করবেন, ভুল গেস্ট পোস্টিং এর কারণে আমার সাইটটা এফেক্ট করবে। এটার অর্থ হচ্ছে এটা, যেমন আমার সাইটটার ডিএপিএ হচ্ছে ফর এক্সাম্পল ধরুন 20, এমন কোন সাইটে ব্যাকলিংক আপনি করতে পারবেন না যে সাইটের ডিএপিএ 20 এর নিচে। এটা করলে কি ক্ষতি স্যার? আমার সাথে করলে এটা আমার কোনো লাভই আসবে না স্যার। ডিএপি এটা কি স্যার? নিয়ে কথা বলতে এখন কমেন্টে থাকি, আমার মনে হয় উনি ব্যাকলিংকে গেছে, তো আমরা টপিক থেকে অনেক দূরে চলে যাচ্ছি। ডিএপি এটা বুঝবেন যখন গ্যাস পোস্টিং নিয়ে আলোচনা করব, কারণ উনি আমাকে বাইরের প্রশ্ন করছেন, টপিকের বাইরের প্রশ্ন করছেন, এজন্য আমি কথা বলতে গেছি, অনেকগুলো প্রশ্ন আসতেছে। তো আমরা মানে টপিকটা আলোচনা করার পরেই প্রশ্নগুলো নিয়ে কথা বললে বেটার হবে। আমরা যখন গ্যাস পোস্টিং নিয়ে আলোচনা করব তখন আপনি আমাকে এগুলো বলিয়ে আমি আনসার করব। আপাতত কমেন্ট ব্যাকলিং নিয়ে আমরা কনসেন্ট্রেশন করি, আমার মনে হয় এটা বেটার। ওকে ওকে আচ্ছা, এখানে ধরুন আপনি কমেন্ট ব্যাকলিংটা করে ফেলছেন, বাইরেকে কিভাবে দেবেন? বাইরেকে দেওয়াতে একটা প্রসিকিউর আছে, আপনাকে সেই প্রসিকিউরটা মাস্ট বি ফলো করতে হবে। আমরা স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার। বাইকে দেওয়ার সময় আপনাকে দিতে হবে কি নেম দিতে হবে, সাইটের কোন সাইটের যে লিংকটা ব্যাকলিংক করার পর অনেক সময় দেখবেন এটা মডারেশন আছে, মডারেশন থাকুক আর যেখানে থাকুক, ব্যাকলিংকটা সাবমিট করার পর যে লিংকটা আসবে পরে সেই লিংকটা কপি করে এখানে রাখবেন। ওকে, সেকেন্ড হচ্ছে কি এটা স্ট্যাটাস লিখবেন যে এটা আসলে পেন্ডিং এ আছে নাকি এটা অ্যাপ্রুভাল হচ্ছে। স্ট্যাটাসের আগে আরেকটা করে রাখতে হয়, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাক্স। অ্যাঙ্কর টেক্সট বলতে এখানে বোঝানো হচ্ছে আপনারা একটা নেম দিয়েছেন, মনে আছে অনেকে দেখেছেন নেম দিয়েছেন না একটা? জি স্যার। যেমন ফর এক্সাম্পল আপনি ব্যাটিং করছেন, আমি কিনা খুঁজবো, তো এই যে বলা হবে অ্যাঙ্কর টেক্সট। আবার অনেক সময় দেখি আমরা অ্যাঙ্কর টেক্সটটাকে চাইলে ধরুন উনি ইমামুল করিম পোস্ট করছেন, এখানে অনেকে পোস্ট করছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমি একটা জাস্ট দেখি যে কিভাবে করছেন, এটা একটু দেখি। অ্যাঙ্কর টেক্সট আমি বুঝাই দিচ্ছি, আরো আপনারা অনেকে বুঝে ফেলছেন, তাও আমি একটু করে, এটা তো সেম সাইড, ধরুন এটাকে বলা হবে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, ওকে। অনেক সময় দেখবেন যে এখানে কিন্তু অনেক সময় দেখবেন যে এখানে তো ওয়েবসাইটের লিংক দেওয়ার জায়গা আছে না, অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটের লিংক দেওয়ার জায়গা থাকবে না, তখন কি করবেন? যদি ওয়েবসাইটের লিংকটা দেওয়ার জায়গা না তাহলে কি করবেন আপনারা? আপনাদের করণীয় কি বলেন? অ্যাঙ্করটা ইউজ করব, হাইপার লিংক ইউজ করবেন, এখানেও জায়গা আছে, করতে পারবেন ইজিলি। আপনারা যে পোস্ট কমেন্টটা করছেন, আপনারা কমেন্টটা তো এটা আনঅ্যাপ্রুভ আছে। হ্যালো, কমেন্ট আগে দেখবেন কোন কমেন্ট আছে কিনা, তারপর করবেন।
আপনি কোথায় করছেন কমেন্ট? আপনি তো আমার সাইডে গিয়ে কমেন্ট করে আসছেন। শুনেন, এই যে এটা কে করছেন? আনিসুল ইসলাম, আনিসুর রহমান কে আছেন? জি স্যার আছি। আপনি তো আমার সাইডে গিয়ে আমার ব্যাকলিং করে দিয়েছেন, তাহলে কিভাবে হবে? স্যার আমি আমার ব্লগ পেজের নাম দিছি ওয়েবসাইটের উপর। ভাই রাখেন রাখেন, আমি শেষ করি না, আমরা টপিক শেষ করি না। আপনি কি করতেছেন? আপনি তো ভাই হোশ হারাই ফেলছেন। হোশ হারাই ফেললে তো হবে না। আপনি আমার সাইডে গিয়ে যদি আমার ব্যাকলিং করে দেন তাহলে কিভাবে হবে? আপনি ব্যাকলিং করছেন কোনটা দেখেন এখানে। আপনি যে ব্যাকলিং করার সময় একবারও কি তাকাইছেন উপরে যে সাইটটা আছে, সাইটটার নাম কি? আপনি এখানে করে দিচ্ছেন কিসের সাইড লিংক? এই যে আপনার ব্লগ স্পট লিংকটা করে দিচ্ছেন, দেখেন। জি স্যার। দেখতেছেন কর্নারে? আপনাকে কি আমি আপনার ব্লগ স্পটের লিংক দিতে করতে বলছিলাম নাকি আমি আপনাকে ইনস্ট্রাকশন দিছি? আমি আপনাকে ইনস্ট্রাকশন দিছি না কি করতে হবে? ফলো করেন ইনস্ট্রাকশনটা। এই লিংকটা করবেন এই কিওয়ার্ড দিয়ে, নিশ হচ্ছে অ্যানিমেলস। আপনি বুঝছেন কি এই সাইডে ব্যাকলিং করতে হবে, আর নিশ হচ্ছে আপনার নিশ। এটাই আমার মনে হয় আপনি এটাই বুঝছেন। আপনি এই সাইডে গিয়ে ব্যাকলিং করে দিয়েছেন এর জন্য। ভাই আমি আপনাকে এই সাইডে গিয়ে ব্যাকলিং করতে বলি নাই, আমি আপনাকে বলছি এটাকে ব্যাকলিং করার জন্য। আপনি যেখানে আপনার সাইটটা দিয়েছেন না, ওইখানে আপনার সাইট হবে না, ওখানে হবে এই সাইটটা। আচ্ছা স্যার, তাহলে আবার আরেকবার করে দিন। না না, আপনি এটা বুঝতে পারছেন না, ক্লিয়ার হয়েছেন কিনা বলেন। জি স্যার বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে এবার। ওকে, এবার বলেন। একজন প্রশ্ন মাত্র, একজন প্রশ্ন বলেন। নাজমুল হাসান বলেন। স্যার আমি ওই রকমই ভুল করছি আনিসুর ভাইয়ের মতো। একজন বলেন। নাজমুল হোসেন, আপনি কি বলতে চাইছিলেন বলেন। স্যার আমারও এটাই ছিল, আমি ওই সেম ভাবছি। নো সেম প্রবলেম ভাই, আমি এখানে ব্যাকলিং করতে বলি নাই। আমি বলছি যে এই জিনিসটাকে ব্যাকলিংকে মানে ওয়েবসাইটের নামের জায়গায় এটাকে দিবেন। তো অনেক সময় দেখবেন ওয়েবসাইটের নামই বসানোর সুযোগ থাকবে না, ওয়েবসাইটের নাম বসাতে পারবেন না অনেক সময়। ফর এক্সাম্পল আমি আনসেটটাই ধরে নিই। এটা হচ্ছে আনিসের ওয়েবসাইট, তাই তো? ধরুন আমি এই পোস্টটাই নিলাম। এর কমেন্ট করার জায়গা আছে কিনা দেখি। এখানে কমেন্ট করার জায়গা আছে না? এখানে আপনি কিভাবে কমেন্ট করবেন? এখানে কমেন্ট করতে হবে আপনাকে অ্যাঙ্কর টেক্সট দিয়ে। আচ্ছা এখানে আপনারা কমেন্ট করতে পারেন, দেখুন তো আমি কপি করে দিচ্ছি, সময় দিলাম মাত্র 2 মিনিট। আপনারা আনিসের সাইটের মধ্যে একটা কমেন্ট করেন দেখি, কমেন্ট ব্যাকলিং করেন দেখি কত পারেন কিনা দেখি সবাই কমেন্ট ব্যাকলিং। এখানে হাইপার লিংক ইউজ করে করতে হবে। এই সাইডের এই পোস্টে একটা কমেন্ট ব্যাকলিং করেন।
হ্যালো স্যার, বলেন স্যার ওনার সাইটে মানে কার লিংকে ব্যাক লিংক করব? যে কোনো লিংক করেন আপনি, আমার লিংক যেটা সেটাও করতে পারবেন, সমস্যা নেই। স্যার এটা করছি তো, ওখানে লেখা আসছে ইউর কমেন্ট উইল বি ভিজিবল আফটার অ্যাপ্রুভাল। না ব্যাক লিংকটা শো করছে কিনা আমার তো এটা নেন। ব্যাক লিংক করতে পারছেন? হ্যাঁ, ওই যে ওখানে ক্লিক করে, এই যে নামের এখানে ক্লিক করে ওখানে দেওয়া যায়। এখানে না, এখানে ক্লিক করলে এই যে নেম আর ইউআরএল। আচ্ছা, এখানে নেম ছাড়া যদি ভিতরে করতে হয় তাহলে কি করবেন? ধরুন আমি ভিতরে করলাম, সেটা পারি না, ওটা কোডিং করে করতে হবে। ওইটাই করতে বলতেছেন আপনি। সব জায়গাতে এই অপশনটা থাকবে না, সব জায়গাতে এই অপশনটা থাকবে না ভাই। এটা করে দিই, অ্যাঙ্কর ট্যাগস ইউজ করতে হবে। এখানে অ্যাঙ্কর ট্যাগস ইউজ করতে করছি। কেউ একজন অ্যাঙ্কর ট্যাগসটা চ্যাটে দেন, যারা পারেন না তারা দেখে নেন অ্যাঙ্কর ট্যাগসটা। এটা এখন মডারেশন আছে না সবারটা? এটা অ্যাঙ্কর ট্যাগস মানে যেটা আপনি জান নিচে ব্যাকলিংকটা করতে চান সেই লেখাটা লিখবেন, সেই লেখাটার সামনে একটা অ্যাটাগ দিবেন, পরে একটা অ্যাটাগ দিবেন, এরপরে স্পেস দিয়ে href হাইপার রেফারেন্স আর কি ইকুয়াল ডাবল কোটেশনের মাঝখানে অ্যাড্রেসটা লিখে দেবেন ওয়েবসাইটে, শেষ। এটা আপনাকে করতে হবে, এটাকে বলা হবে অ্যাঙ্কর ট্যাগস। ফর এক্সাম্পল আমার স্ক্রিনটা তো সবাই দেখতেছেন, আমি এখন কিভাবে করতেছি দেখেন। ধরুন আমি এটাই করব, হ্যাঁ আমি এটা করবো এখন। আমি এখানে লিখলাম কি visit my site, আমি এটাকে দিলাম। ওকে, আমি এটা প্রিভিউ দিই, দেখেন দেখতেছেন কিভাবে আসছে, এখানে নিচে চলে আসছে না। এটা ক্লিয়ার আছেন? এটাকে বলা হবে অ্যাঙ্কর ট্যাগস। বুঝতে পারছেন আমার কথাটা ভাই? স্যার এই দেখেন ওই লেখাটা মাঝখানে আছে, এটাকে অ্যাঙ্কর ট্যাগস বলা হবে। সবারটায় মডারেশন আছে না? সবারটাই কি মডারেশন আছে? নি কারোটা অ্যাপ্রুভ বলে? জি স্যার, ওটা অ্যাপ্রুভ না স্যার। জি স্যার, জি মডারেশন থাকলে সবার করণীয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে সবাই মিলে আর্নিসকে ধরেন, সে অ্যাপ্রুভ করে দিল। হ্যাঁ হ্যাঁ, আমার তো মডারেশন। এই যে সাইটের মালিক তো এখানে আছে, তো সাইটের মালিক এখানে, আর মালিককে সবাই মিলে ধরেন ও অ্যাপ্রুভ করে দিবে। ওকে, তাহলে আপনারা কমেন্ট ব্যাকলিং ক্লিয়ার? জি স্যার। ওকে, কমেন্ট ব্যাকলিং ক্লিয়ার হলে আমরা গ্যাস পোস্টিং নিয়ে আলোচনা করি, কারণ আমার কাছে ব্যাটিং বুঝার আগে আমার একটা কোশ্চেন আছে। বলেন এটা নিয়ে। হ্যালো, হ্যাঁ কমেন্ট ব্যাকলিং একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো যে কমেন্ট ব্যাকলিং এর সময় আমরা তো এনটিএলডি দিয়ে আমরা বিভিন্ন সাইটে গিয়ে ব্যাকলিং করছি, সেক্ষেত্রে কি আমরা বায়ারকে এই ধরনের কমেন্টের মধ্যে ডাইরেক্ট অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে যে ব্যাকলিংটা করছি এটাও জমা দিতে পারবো? আপনি অনেক পদ্ধতি আছে না, কোনো কোনো সাইটে দেখবেন যে কি ওয়েবসাইটের অ্যাড্রেস সরাসরি দেওয়ার সুযোগ আছে, কোনো কোনো সাইটে দেখবেন সরাসরি সুযোগ নাই। সরাসরি সুযোগ না থাকলে আমরা কি করবো? তিন ভাবে করা যায় এটা। প্রথম হচ্ছে কি ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে না, ওইটা দেখবেন ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে না, তখন আমরা কি করব?
অ্যাঙ্কর ট্যাক্স ইউজ করব। অনেক সময় দেখবেন অ্যাঙ্কর ট্যাক্স ইউজ করা আছে, ধরুন আমরা কি লিখবো, ভিজিট লিখে ওয়েবসাইট ঠিকানাটা দিয়ে দেবো। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, মানে আমি বলছি এগুলা কি বাইরের কাছে অ্যাপ্রুভ হবে? বাইরের কাছে এগুলা অবশ্যই অ্যাপ্রুভ হবে, অবশ্যই অ্যাপ্রুভ হবে, অবশ্যই অ্যাপ্রুভ হবে। আচ্ছা আচ্ছা, এটার জন্য ঠিক আছে। এগুলো ডিমান্ড, অনেক ডিমান্ড আছে। আচ্ছা, আমরা এগুলো সবগুলো শিখতেছি, তো এগুলো দিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করব, পুরোটা দিয়ে একটা প্যাকেজ তৈরি করব, ঠিক আছে? এই জন্য আমরা এগুলোর জন্য আলাদা আলাদা এখন গিগ তৈরি করাটা দেখতেছি না, এগুলো দিয়ে আমরা প্যাকেজ যেহেতু তৈরি করবো, আলাদা গিগটা দেখবো না। গেস্ট পোস্ট নিয়ে আলোচনা করি। গেস্ট শব্দের অর্থ তো আমরা সবাই জানি, অতিথি, তাই না, বা মেহমান। আমার বাসায় যে কোনো লোক আসুক, সে আমার জন্য গেস্ট। ঠিক, আমার ওয়েবসাইটে যে কোনো ব্যক্তি আসুক, সে আমার জন্য গেস্ট। আর পোস্ট শব্দের অর্থ হচ্ছে কি, সে এসে যখন আমার ওয়েবসাইটে পোস্ট করবে, কিছু একটা পোস্ট করবে, তখন এটা হয়ে যাবে কি, গেস্ট পোস্ট। কোন একজন ব্যক্তি এসে আমার ওয়েবসাইটে যে পোস্টটা করবে, সেটাকে আমরা কি বলবো, গেস্ট পোস্ট। সে ওয়েবসাইটের মালিক বা কেউ না, সে এসে শুধুমাত্র কি করলো, পোস্ট করলো। ধরুন আপনার সাথে আমার পরিচয় আছে, আপনি আমাকে এসে বললেন যে স্যার আমি একটা পোস্ট করতে চাই, আমি বললাম ঠিক আছে করেন, তাহলে আপনি যে পোস্টটা করবেন আমার ওয়েবসাইটে, সেটা হয়ে যাবে গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট অনেকগুলো কন্ডিশন হয়, এমন না যে আপনি আমাকে বললেই যে আমি আপনার গেস্ট পোস্ট করতে দিব, বিষয়টা তা না। এর জন্য কিছু কন্ডিশন থাকবে, তাই না? কন্ডিশন গুলো শুনি একটু একটু করে, এক একটা জায়গায় এক এক কন্ডিশন। ধরুন আমার পরিচিত আপনার কাছে একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি কি আপনার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করতে যাচ্ছি, আমি আপনাকে বললাম যে আপনার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করতে যাচ্ছি, আমার পোস্টটা একটু আপলোড করেন। আপনি ইজিলি করে দেবেন এটা, কারণ আমার মুখের কথা আপনি মূল্যায়ন করে এটা পোস্ট করে দেবেন। এটাকে আমরা কি বলবো, এটাকে গেস্ট পোস্ট বলবো। এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন। এখানে কোনো আসলে কি থাকবে না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার গেস্ট পোস্টটা করে দিচ্ছেন, এতটুকুই। সেকেন্ড হতে পারে, আমি আপনাকে বললাম যে আপনি আমাকে একটা গেস্ট পোস্ট করে দেন, তা আপনি আমাকে সত্য দিতে পারেন, ঠিক আছে, আপনি আমাকে একটা কোয়ালিটি আর্টিকেল লিখে দেন, বিনিময়ে আমি আপনাকে কি দেবো, একটা ব্যাকলিংক দিব আমার ওয়েবসাইটের উপর। আমার ওয়েবসাইটের নিশ বেস করে আপনি এটা কি করবেন, শুধুমাত্র একটা আর্টিকেল লিখে দেবেন। সেই আর্টিকেলটাকে আমি কি করে দেবো, আর্টিকেলটার বিনিময়ে আমি আপনাকে একটা লিঙ্ক বা দুইটা লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন। স্যারের কথা শুনতে পাচ্ছি না, আপনারা কি পাচ্ছেন? না, আমিও না। না ভাই, না ভাই, না ভাই, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আপনার ওয়েবসাইটে আমিও আমার ওয়েবসাইটে আপনাকে একটা গেস্ট পোস্ট করার সুযোগ করে দেবো। এক্সচেঞ্জ, এটা গেল ফোর্থ কন্ডিশন। এই কন্ডিশনেও গেস্ট পোস্ট করা যাবে। আমরা এতক্ষণ শুনতে পাই না স্যার আপনার কথা। 3 নাম্বার থেকে শুনতে পাইনি স্যার, 2 নাম্বার শুনছিলাম। 2 নাম্বারটা পুরোপুরি শোনা যায় নাই। আচ্ছা, আমি একদম প্রথম থেকে আবার বলি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। নেট কি ডিস্টার্ব, মানে বৃষ্টি পড়ছে তো, নেট মানে একটু ডাউন, এই জন্য হতে পারে। আমরা যখন কারো ওয়েবসাইটে গেস্ট পোস্ট করি, তখন অনেকগুলো কন্ডিশন সেখানে থাকতে পারে। আমি কন্ডিশন গুলো একটু আলোচনা করতেছি, কি কি কন্ডিশন। ধরুন আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আপনি আমার কথা রাখেন, আমি আপনাকে বললাম যে আমার একটা পোস্ট আপনি করে দেন ব্যাকলিংক সহ। আমি আপনাকে আর্টিকেলটা লিখে দিলাম বা লিখে দেই নাই, আমি আপনাকে লিঙ্কটা দিলাম, আপনি একটা পোস্ট করে দিলেন, আমার হয়ে একটা পোস্ট করে দিলেন, এটাকে বলা হবে গেস্ট পোস্ট। এটা একটা কন্ডিশন হতে পারে। সেকেন্ড কন্ডিশন হতে পারে, আমি বললাম আপনাকে যে আমি একটা আপনার ওয়েবসাইটে একটা পোস্ট করতে চাই, আপনি আমাকে একটা কন্ডিশন দিলেন, ঠিক আছে, আমাকে একটা ভালো মানের কন্টেন্ট লিখে দেন, বিনিময়ে আমি কি করবো, আপনাকে একটা গেস্ট পোস্ট করতে দিব। 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর বলে আপনি আমাকে বললেন যে ঠিক আছে, আমি আপনার গেস্ট পোস্ট করতে দিব, আমাকে $5 দেন বা $10 দেন বা $100 দেন বা $200 দেন। আমি ঠিক আছে, এটা আমি আপনাকে দিলাম, আপনি আমার হয়ে একটা গেস্ট পোস্ট করে দিলেন। তো ফোর্থ কন্ডিশন হতে পারে এরকম যে আমি আপনাকে বললাম যে ঠিক আছে, আপনি আমাকে একটা গেস্ট পোস্ট করতে দেন, বিনিময়ে আমি আপনাকে একটা আমার সাইটে গেস্ট পোস্ট করতে দিব। তাহলে আপনার সাইটে আমার সাইটে আপনার সাইটের লিঙ্কটা আমার কাছে আসলো,
মাত্র। এটা হতে পারে কি, এটা 4 নাম্বার কন্ডিশনে গেস্ট পোস্ট হতে পারে। তাহলে এই 4টা কন্ডিশনের বাইরেও মানুষ কিন্তু বিভিন্ন ভাবে মানে লুক লাইকে কনভিন্স করা থাকে। কারো ওয়েবসাইটে গিয়ে ধরেন প্যাট অ্যানিমেল সিজন ফর এক্সাম্পল, আপনি এই সাইটে ওনাকে বলতেছেন যে আমি আপনার এখানে একটা গেস্ট পোস্ট করতে চাই, অনেক কন্ডিশনে আপনি তার সাথে কথা বলতে পারেন। তাকে বলতে পারেন যে আমি আপনাকে একটা ভালো কন্টেন্ট দিব, আমাকে একটা গেস্ট পোস্ট করতে দেন, সে রাজি হতে পারে। আপনি তাকে বললেন যে আপনার পরিচিত সে, তাকে বলেন যে আমাকে একটা গেস্ট পোস্ট করতে দেন, সে গেস্ট পোস্ট করতে দিবে। অথবা তাকে আপনি একটা ডলার অফার করলেন, সে আপনাকে গেস্ট পোস্ট করতে দিবে। তাকে একটা এক্সচেঞ্জ অফার দিলেন যে আপনার ওয়েবসাইট আমাকে একটা পোস্ট করতে দেন, আমি আমার ওয়েবসাইট আপনাকে একটা পোস্ট করতে দিব। সেটা সে রাজি হওয়ার না যাওয়ার তার বিষয়। মানে দ্যাট মিনস আপনাদের মধ্যে একটা কথোপকথন হবে। সেই কথোপকথনের ক্ষেত্রে লুক লাইক এক্সচেঞ্জ শব্দটাকে বোঝা যাবে। কিন্তু আপনি দিবেন, আপনি কিছু একটা দিবেন, উনি বিনিময়ে একটা পোস্ট করতে দিবে। হয়তো বা ভালো কন্টেন্ট দিলেন, হয়তো বা কিছু টাকা দিলেন, অথবা সম্পর্কের খাতিরে হোক সে আপনাকে পোস্ট করতে দিল, অথবা নিজেরা আপনারা লিঙ্ক গুলোকে এক্সচেঞ্জ করেন। উনি আপনি ওনার সাইডে পোস্ট করলেন, উনি আপনার সাইডে পোস্ট করলো, এভাবে হতে পারে। তো এই যে বিনিময় বা এই যে কথোপকথন করার পরে আমার সাইটে বা আপনার সাইটে যদি অন্য কেউ পোস্ট করে বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করা হয়, এটাকে বলা হবে গেস্ট পোস্টিং। আর ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল হচ্ছে বর্তমানে গেস্ট পোস্টিং। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা ফ্রি ওয়েবসাইটে গেস্ট পোস্ট করি বা ফ্রি ওয়েবসাইটে পোস্ট করি, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় নো ফলো। আর যখন কোনো একটা পেড ওয়েবসাইটে করি, আমি কিন্তু সবগুলো বলতেছি না, বেশিরভাগ ক্ষেত্রে বলতেছি, আর পেড ওয়েবসাইট হলে সেটা হয়ে যাবে ডু ফলো। ঠিক আছে? তো বিনিময় এগুলোর মধ্যে আপনি একটা ওয়েবসাইটের ওনার চাইলে ডু ফলো ব্যাকলিংকও দিতে পারে, সে চাইলে নো ফলো ব্যাকলিংকও দিতে পারে। এটা নির্ভর করতেছে তার উপর, সে কি ডু ফলো ব্যাকলিং দিবে নাকি নো ফলো ব্যাকলিং দিবে। এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করতেছে। বুঝতে পারছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল এই বিষয়ে, আমি করব? বলেন। স্যার হচ্ছে কোশ্চেনটা এরকম যে আমি যদি একটা গেস্ট পোস্টিং সম্পর্কে সার্ভিস দেই ফাইবারে, তো সেক্ষেত্রে কি স্যার আমাকে এই কন্টেন্টটা লিখে তারপরে গেস্ট পোস্টিং দিতে হবে নাকি কন্টেন্টটা বায়ার প্রোভাইড করবে? আচ্ছা, এটা হচ্ছে আমি সার্ভিসে উল্লেখ করে দিব যে আমি কি কন্টেন্ট লিখে পোস্ট করে দিব নাকি আমি কন্টেন্ট না লিখে পোস্ট করে দিব। এটা আমি সার্ভিসে উল্লেখ করব। ক্ষেত্র বিশেষ এটা বায়ারও দিয়ে দেয়, ক্ষেত্র বিশেষ আমরাও নিজেরাও লিখি। বুঝছেন? মানে আমরা অনেক সময় এরকম অফার করি গেস্ট পোস্ট উইথ রাইটিং, তার মানে কি গেস্ট পোস্ট করে দিব রাইটিং সহ। তা আমরা স্টার্টিং এ যেটা করব, আমরা গেস্ট পোস্ট উইথ রাইটিং সার্ভিসটা দিব। ওকে স্যার। আর সেকেন্ড আরেকটা কোশ্চেন ছিল স্যার, সেই কোশ্চেনটা হচ্ছে স্যার কতগুলো মানে গেস্ট পোস্টিং করলে একটা ওয়েবসাইট র‍্যাঙ্কে থাকার সম্ভাবনা থাকে? আমি বুঝতে পারিনি কথাটা। তার কি কোনো লিমিট আছে? কতগুলো গেস্ট পোস্ট করলে ওয়েবসাইটটা র‍্যাঙ্কে যাবে, তাই তো? জি স্যার, এরকম কোনো লিমিট আছে নাকি? হ্যাঁ, এটা তো বের করতে হবে রিসার্চ করে। এটা তো কখনো গেস্ট পোস্টের ওনার বলবে না যে আমার সাইটে 2টা পোস্ট করলে র‍্যাঙ্ক করবে, এটা ওনার কখনো বলবে না। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে যে আপনি আপনার সাইটের জন্য কতটা ব্যাকলিং দরকার। ধরুন আমি রিসার্চ করে বের করলাম, ফর এক্সাম্পল আমি রিসার্চ করে বের করলাম আমার সাইটের জন্য 4টা ডু ফলো লিঙ্ক দরকার, 4টা ডু ফলো লিঙ্ক দরকার। তাহলে আমাকে করতে হবে কি 4টা রেফারেন্স নিয়ে আসতে হবে। এমন না যে একটা সাইটে গিয়ে সার্ভার করে দিলে হবে না, 4টা ভিন্ন ভিন্ন সাইট থেকে রেফারেন্স নিয়ে আসতে হবে। রেফারেন্স আনলে আমারটা হয়ে যাবে। তো আমি চাইলে কিন্তু 4টা ডু ফলো ব্যাকলিং যদি আমি করি, 4টা ডু ফলো ব্যাকলিং যদি আমি করি, তাহলে আমার সাইটে র‍্যাঙ্ক করতেছে না। আর রিসার্চ করে বের করতে হবে। যদি আপনি কম কম্পিটিশন দিয়ে র‍্যাঙ্ক করাতে চান তাহলে গেস্ট পোস্ট কম লাগবে, আপনি যদি বেশি কম্পিটিশন দিয়ে করাতে চান তাহলে গেস্ট পোস্ট বেশি লাগবে। আর গেস্ট পোস্টটা গুরুত্ব কেন বেশি, এটারও একটা কারণ আছে। কারণ গুগল কমেন্ট ব্যাকলিং এর চেয়েও পোস্ট ব্যাকলিংটাকে বেশি গুরুত্ব দেয়। একটা ওয়েবসাইটে যখন আপনি যে কোনো সাইটে যদি যান, ফর এক্সাম্পল আমি এই সাইটটা দিয়ে গেলাম, যে কোনো সাইটে গেলে দেখবেন পোস্টও থাকে কমেন্টও থাকে। আমি একটু ওপেন করে দেখালে আপনারা বুঝতে পারবেন ভালো। ধরুন এই পোস্টটা,
এটা একটা গ্যাস পোস্ট করা হয়েছে $40, এটার জন্য নেওয়া হয়েছে। এখানে একটা ব্যাকলিঙ্ক দেখতেছেন, এটা হচ্ছে অন্য একটা সাইটের লিঙ্ক। এই দেখেন, দেখতেছেন নিচে দেওয়া আছে লিঙ্কটা। আচ্ছা, দেখতেছেন এই আর্টিকেলটা বায়ার নিজে লিখে দিয়েছে, আমি জাস্ট পোস্ট করে দিচ্ছি $40 বিনিময়ে। তাহলে এখানে ব্যাকলিঙ্কটা এখানেও দেওয়া গেছে, ব্যাকলিঙ্কটা চাইলে কিন্তু এখানেও দেওয়া যেতে পারতো, এখানে দেওয়া যেতে পারতো না। তো এই ব্যাকলিঙ্কের চেয়ে, এই কমেন্ট ব্যাকলিঙ্কের চেয়ে, এই কমেন্ট ব্যাকলিঙ্কের চেয়ে কিন্তু এই পোস্ট ব্যাকলিঙ্কটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আমার কথা বুঝতে পারছেন? গুগল বা সার্চ ইঞ্জিনটা এটাকে গুরুত্ব বেশি দেবে। স্যার ডলারটা কি স্যার গুগলের মানে আপনার ওয়েবসাইটের মানে ভিজিটরের উপর নির্ভর করে নাকি স্যার, যে $40 নিচে একটা পোস্ট করার জন্য শুধু? এটা কি স্যার এটার পিছনে অনেকগুলো কারণ কাজ করবে। এটা আমি একটু পরে ব্রিফ করবো, আস্তে আস্তে আসতেছি ওদিকে, আমি ওই দিকে আসবো আমি আস্তে আস্তে। ওকে, টাকার দিকে আসবো আস্তে আস্তে, কিন্তু টাকার আগে বুঝে নিতে হবে টোটাল বিষয়টা। বলেন। জি স্যার, আরেকটা কোশ্চেন বলেন যে স্যার রিসার্চ করতে হবে, ওটা কি স্যার ইয়া থেকে নেল প্যাটেলের যে ওয়েবসাইট ওখান থেকে রিসার্চ করতে হবে যে কয়টা ডু ফলো ব্যাকলিঙ্ক লাগবে ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য? এটা নেল প্যাটেলটাতে করলে, নেল প্যাটেলটা একটা বা দুইটা দেখানোর পরে আর দেখায় না, প্রবলেম ক্রিয়েট করে। সো এটার জন্য আমরা ইউজ করি আরএস টুল। আরএস নামে একটা পেড টুলস আছে, এই টুলসটা এটা ইউজ করলে আমরা আসলে রিসার্চ করে বলতে পারি যে আসলে এই ব্যাকলিঙ্কটা এই দেশে র্যাঙ্ক করানোর জন্য কতটা ব্যাকলিঙ্ক প্রয়োজন, এই কিওয়ার্ডটা কোন একটা দেশে র্যাঙ্ক করানোর জন্য কতটা ব্যাকলিঙ্ক প্রয়োজন হবে, আরএফ যে টুলটা আছে সেই টুলটা বলে দেবে। বুঝতে পারছেন? ওকে স্যার। জি স্যার। ওকে, আচ্ছা আমরা আস্তে আস্তে এগুলো বুঝে বুঝে যাচ্ছি। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে কয়ভাবে গ্যাস পোস্ট করা যায় আর কি পদ্ধতি, মানে গ্যাস পোস্টের কন্ডিশন থাকে, আসলে অনেকগুলো কন্ডিশন থাকে, বিভিন্ন কন্ডিশনে আপনি এগুলো করতে হবে। তো কন্ডিশন গুলো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আর কন্ডিশন কখনো আসলে ফিক্সড করে বলা যায় না যে এতগুলো কন্ডিশন, আমি 4টা দেখালাম, এর বাইরেও বেশ কিছু কন্ডিশন থাকতে পারে। মানে দ্যাট মিন্স হচ্ছে আপনি যেভাবে করে ওই ব্যক্তিকে, যে সাইটের ওনারকে যেভাবে কনভিন্স করতে পারেন, আমি কনভিন্স করার 4টা পদ্ধতি বললাম, এর বাইরেও পদ্ধতি থাকতে পারে, এটা পরিস্থিতির উপর বেস করে তৈরি করতে হয়। এবার আপনাকে গ্যাস পোস্টটা করবেন, গ্যাস পোস্ট করার আগে আপনাকে সাইটে আমি গ্যাস পোস্ট করব, এই সাইটের কোয়ালিটি কেমন, একটা সাইটের কোয়ালিটি কেমন, ভালো নাকি খারাপ, এগুলো নির্ভর করতেছে এর উপর। কিছু কিছু সাইট আছে এসইও এর মধ্যে যারা খুব বেশি ফেমাস, যেমন মস, এই হচ্ছে একটা এসইও এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এর একটা সাইট ভালো নাকি খারাপ এটা বোঝার জন্য স্কোরিং করে। ধরুন একটা পরীক্ষাতে একটা স্টুডেন্ট 90 পেল আর একটা স্টুডেন্ট 70, তো আপনি কাকে ভালো স্টুডেন্ট বলবেন? নিশ্চয়ই যে 90 পাইছে তাকে ভালো স্টুডেন্ট বলবেন। এটা আপনার বলার পিছনে যেটা লজিক কাজ করছে সেটা হচ্ছে কি, সে পরীক্ষায় 90 নাম্বার পেয়েছে, আর যায় 70 নাম্বার পেয়েছে, সে 90 থেকে কিছুটা কম নাম্বার পেয়েছে, তার মানে সে কিছুটা কম ভালো স্টুডেন্ট। তো বেশি ভালো স্টুডেন্ট হচ্ছে যে 90 পেয়েছে, তাহলে সে ভালো স্টুডেন্ট হয়ে যাবে। তো এই একই রকম ভাবে এখানে বড় বড় এজেন্সি গুলো কিছু স্কোরিং করে। সবচেয়ে ট্রাস্টেড যে স্কোরিংটা আছে সেটা করে মস, এরপরে আছে আরএফস, এরপরে আছে ম্যাজিস্ট্রিক। ওকে, মস আপনার রেটিংটা করে, সবগুলোকে পেইড না ফ্রি, সবগুলো পেইড না, স্কোরিংটা আপনি ফ্রিতে দেখতে পারবেন। মস যেটা করবে সেটাকে বলা হবে ডিএ এবং পিএ। ডিএ মানে হচ্ছে কি ডোমেইন অথরিটি, আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। ডোমেইন অথরিটি কি, পেজ অথরিটি কি একটু পরে আমি ব্রিফ করতেছি, আগে সবগুলো মিনিং গুলো একটু দেখি। আরএফ যেটা করে, আরএফ করে কি, ডিআর
ইউআর। ডিআর মানে হচ্ছে কি ডোমেইন রেটিং, ডোমেইন র্যাঙ্ক মেবি, ডোমেইন র্যাঙ্ক। ইউআর মানে হচ্ছে কি ইউআরএল র্যাঙ্ক। ম্যাজিস্ট্রিক যেটা করে সিএফটিএফ। citation follow, first follow। তো মিনিং গুলো লিখে দিলাম, এবার আমি আসলে প্রতিটা জিনিস বোঝানোর ট্রাই করব আপনাদেরকে। না আসেন ডোমেইন অথরিটি জিনিসটা কি, পেজ অথরিটি জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। ধরুন আমি আনিসের কথাই চিন্তা করি, ঠিক আছে? আনিসের একটা ওয়েবসাইট একটু আগে দেখলাম ব্লগ স্পট, সেটাতে ধরেন 10টা পেজ আছে। এই যে একটু আগে আনিসের যে ওয়েবসাইটটা দেখলাম না, ধরুন এখানে 10টা পেজ আছে। হ্যাঁ, 10টা পেজের মধ্যে ধরুন আমি প্রথম পেজটা ধরি, পেজ 1। পেজ 1 এর উপর ওকে একটা স্কোর করা হবে, প্রতিটা পেজের উপর একটা স্কোরিং করা হবে। ধরুন পেজ 1 এর স্কোর হচ্ছে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত স্কোর থাকবে। 1 থেকে শুরু করে 100 পর্যন্ত স্কোর থাকবে। এখন এই স্কোরটা নির্ধারণ করতেছে ধরুন মজ, এটা নির্ধারণ করতেছে। আমি এখন মজের কথাই বলি। মজ এটা নির্ধারণ করার সময় মজ দেখবে আনিসের কন্টেন্ট কোয়ালিটিটা কেমন, ওর ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটিটা কেমন, ওই পেজের কিন্তু পেজ 1 এর, কিন্তু অন্য পেজের না। পেজ 1 এর কন্টেন্ট কোয়ালিটি কেমন, পেজ 1 এর কন্টেন্ট লেন্থ কেমন, পেজ 1 এর যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা গ্রামাটিক্যাল এরর আছে কিনা, পেজ 1 এর যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট রিডেবিলিটি কেমন, এই পেজের ভিজিটর কেমন ছিল, এই পেজের কি পরিমাণ ব্যাকলিঙ্ক করা হয়েছে, এভরিথিং সবকিছুকে বিচার বিশ্লেষণ করে মজ একটা নাম্বার দিবে। ধরুন নাম্বারটা দিল মজ 60। বুঝতে পারছেন কিভাবে নাম্বারটা দিছে? আমি আবার বলতেছি, এটার কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্টের লেন্থ কেমন হবে, গ্রামাটিক্যাল এরর ছিল কিনা, রিডেবিলিটি কেমন ছিল, এটার ভিজিটর কেমন ছিল, এটার জন্য কি পরিমাণ ব্যাকলিঙ্ক করা হয়েছে, ব্যাকলিঙ্ক গুলোর কোয়ালিটি কেমন ছিল, সবকিছুকে বিচার বিশ্লেষণ করে পেজ 1 কে নাম্বার দেওয়া হয়েছে 60। আমি 3টা পেজ ধরি, এখানে বেশি পেজ ধরতে গেলে আমরা অনেক সময় লাগে। ধরুন 3টা পেজ আছে। পেজ 2 হচ্ছে ধরুন 65, পেজ 3 নাম্বার হচ্ছে ধরুন, ঠিক আছে? তাহলে একটা ওয়েবসাইটের প্রতিটা পেজের যে নাম্বার আছে এই নাম্বারগুলোকে বলা হয় পেজ অথরিটি বা পিএ। এটা আলাদা আলাদা হতে পারে। একটা ওয়েবসাইটের 1000 যদি পেজ থাকে, প্রতিটা পেজ হতে পারে আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? এবার আসেন, তাহলে তার 3টা পেজ ছিল ফর এক্সাম্পল। 3টা পেজের টোটাল নাম্বার ছিল কত? 90 প্লাস 65 প্লাস 60 ডিভাইডেড 3 দিলে যা হবে তাই হচ্ছে কি ডিএ, মানে ডোমেইন অথরিটি। কত হয় 3টা যোগ করলে? ডোমেইন অথরিটি কত দেখেন? ডোমেইন অথরিটি না, এটা আমি আগে যোগ করে ফেলি। হ্যাঁ, যোগ করার পরে 215 ডিভাইডেড 3 তাহলে হয়ে যাচ্ছে কত? 71.66, তাই না? তাহলে ডিএ হয়ে যাচ্ছে কত? 71.66।
66 or something, এই পয়েন্টটা কখনোই রেটিং এর ক্ষেত্রে শো করে না। পয়েন্ট দশমিকের ক্ষেত্রে রেটিং গুলো শো করবে না, তাহলে শুধুমাত্র এখন হিসাব করা হবে কত 71। বুঝছেন আমার হিসাবটা? তাহলে ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি বুঝতে পারছেন? তো আমাকে যদি বলা হয় একটা পেজের ডিএ কত পিএ কত আমি কিভাবে বুঝবো? সাধারণত আমরা যে ডিএ পিএ গুলো উল্লেখ করি সেগুলো থাকে হোম পেজের ডিএটি। তাহলে ধরেন ডোমেইন অথরিটি ছিল 71, এখন হোম পেজের পিএ কত এটা আপনাকে চেক করে দেখতে হবে। হোম পেজের পিএ কত এটা চেক করে দেখতে হবে। ধরুন হোম পেজের পিএ ছিল ফর এক্সাম্পল, হোম পেজে যে কন্টেন্ট কোয়ালিটি, লেন্থ, ভিজিটর, এভরিথিং সবকিছুর উপর বেস করে হোম পেজের পিএ হয়ে গেল, ধরুন এমন হতে পারে 4500 হতে পারে। তাহলে ডিএপি এর বিষয়টা কি ক্লিয়ার? এটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বাকিগুলো করবেন না। ক্লিয়ার স্যার। ওকে, এবার যদি ডিএপি এ ক্লিয়ার হয় আমরা এবার চলে যাই আরএফস এর দিকে। এরা হচ্ছে কি এজেন্সি, এরা এভাবে করেন মার্কিং করে আর কি এজেন্সি, এবং ওরা অনেক বড় বড় এজেন্সি। একটা সময় ছিল যখন রেটিংটা করা হতো পিএ দিয়ে, না পিআর দিয়ে। একটা সময় ছিল যখন গুগল নিজে এটা করতো, এটাকে বলা হবে কি পেজ রেটিং, পেজ র্যাঙ্ক, সরি পিআর মানে হচ্ছে পেজ র্যাঙ্ক। গুগল এটা অনেক বছর আগে অফ করে দিয়েছে, এখন এটা আর প্রয়োজন হয় না। তবে অনেকে এখনো কি করে পেজ র্যাঙ্কটাকে উল্লেখ করে, তবে পেজ র্যাঙ্ক বলতে কোনো কিছু এখন আর গুগল রাখে না। এটা জানতে হবে, কারণ কি প্রত্যেকটা কাজ যখন জানবেন তখন এটা ডিপলি জানতে হবে আপনাকে। এই জন্যই বলতেছি একটা সময় পিএ ছিল, পিএ মানে হচ্ছে কি পেজ র্যাঙ্ক, এটা গুগল অনেক আগে অফ করে দিচ্ছে। তবুও আপনি জেনে রাখেন পেজ র্যাঙ্ক নামে একটা অপশন ছিল, পিএ বলা হতো, এটাকে পিআর বলা হতো। পিআর মার্কিং করা হতো 1 থেকে 10 পর্যন্ত পিআর মার্কিং ছিল। তার মানে 1 হলে একদম সেটা মোটামুটি ভালো, 2 হলে আর একটু বেশি ভালো, 3 হলে আর একটু বেশি ভালো, এভাবে 10 হলে সেটা সবথেকে ভালো। ওকে, 10-এ 10 মানে 10-এর মধ্যে কত পাচ্ছেন এটা নিয়ে ডিএপিএ করা হয়েছে। এবার আসেন আরএফ সেটটা আমরা একটু জানার চেষ্টা করি। ডোমেন রেটিং, ইউআরএল রেটিং। এখানে ইউআরএল রেটিংটাকে আপনি পিএ হিসেবে ধরে নেন, আর এখানে ডোমেন রেটিংটাকে আপনি পিএ হিসেবে ধরে নেন। সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। আরএফ তার মতো করে চেক করে, মোজ তার মতো করে চেক করে, কনসেপ্ট সেম। বুঝতে পারছেন আমার কথা? আপনাদের মাথার মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি আমরা কিভাবে বের করবো একটা ওয়েবসাইট ডিএ কত পিএ কত, আরএফ তাকে কত স্কোর দিচ্ছে, সেটা আমরা কিভাবে বের করবো? এটা বের করার জন্য ওয়েবসাইট আছে, আমরা একটু পরে দেখাবো সেটা। আপাতত জেনে রাখেন আরএফ এর ডিআর মানে হচ্ছে কি এখানে মজের ডিএ, আরএফ এর ইউআর মানে হচ্ছে কি মজের পিএ। ক্লিয়ার কিনা? কনসেপ্ট একদম সেম। জি স্যার। জি স্যার ক্লিয়ার। এখানে সিএফ মানে হচ্ছে কি কনসেপ্ট হচ্ছে পিএ কনসেপ্ট, সিএফ দিয়ে পিএ কনসেপ্ট করা হয়েছে, আর টিএফ দিয়ে ট্রাস্ট ফলো কনসেপ্টটা করা হয়েছে। সেম জিনিস, জাস্ট নামটাকে একটু কি করা হয়েছে ভিন্ন নামে উপস্থাপন করা হয়েছে। আমি যখন বসুন্ধরা সিটিতে গেলাম, ঘুরতে গেলাম, তো সেখানে একটা খাবার ছিল, নাম লেখা ছিল ছোলা ভাটোরা। আমি বললাম এটা তো নতুন, নামটা দেখে তো ভালো লাগলো, খাই। নামটা একটু অন্যরকম, আমি ফার্স্ট টাইম শুনছিলাম এখন থেকে 2 থেকে 3 বছর আগে। তো দিলাম, অর্ডার দেওয়ার পর আসলো, আসার পর দেখলাম হোটেলে আপনারা পুরি খান না, পুরি, এটা হচ্ছে পুরি আর কিছুই না। পুরির সাথে অল্প করে সালাদ দেওয়া হয়েছে। আর হোটেলে যে পুরিটা খাই এটার দাম 5 টাকা। আর পুরীর নাম যখন হয়ে গেছে ছোলা ভাটোরা, এটার দাম হয়ে গেছে 160 টাকা। তো কাজ কিন্তু সেম, নামের মধ্যে একটু পরিবর্তন হয়েছে, আর কিছুই না। ক্লিয়ার? এইগুলো ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে? কোশ্চেন বলতে মজ তো একটা গুগল এক্সটেনশন, তো এই বাকি নো এটা নট না। মজ হচ্ছে অনেক বড় একটা এজেন্সি, ওই এজেন্সিটার একটা
এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নামই মস, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? মস কিন্তু অনেক বড় একটা এজেন্সি, আপনি যদি mos.com লিখে সার্চ করেন পেয়ে যাবেন। এরা অনেক কিছু করে এসইওর উপর, অনেক বড় একটা এজেন্সি। না, বলতেছি যে মস থেকে তো এই ডিএপিএ এই এক্সটেনশন দিয়ে থেকেই দেখা যায় নরমালি। হ্যাঁ, এক্সটেনশন দিয়ে দেখতে পারবেন। এক্সটেনশনটা হলে বেটার। আপনি যখন যে কোনো সাইট ভিজিট করেন না কেন, গুগলে যে কোনো জিনিস সার্চ করেন না কেন, তখন ওই এক্সটেনশনটা আপনাকে বলে দেবে যে এই সাইটটার ডিএপিএ কত। এখন বাকি দুইটারও কি সেম এক্সটেনশন আছে কিনা? বাকি দুটো এক্সটেনশন নাই, ওয়েবসাইটটাকে চেক করতে হবে, দেখা যাচ্ছে। জানেন একটু বলুন তো দেখি। এর একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে মস এক্সটেনশন। ক্রোম স্টোরে যাবেন, এটাকে বলা হয় মস বার। হ্যাঁ, এটা শুধুমাত্র অ্যাড করলে হবে না, এটাতে আবার কি করতে হবে, সাইন ইন করতে হবে নতুন করে আপনাকে মেল দিয়ে, তারপর এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। জি স্যার। এছাড়া আপনি পারবেন, এছাড়া আপনি করতে পারেন এভাবে লিখতে পারেন ডিএপিএ চেকার। সাইট ছিল, আমার নামটা ভুলে গেছি। ওইটাতে গেলে ডিএপিএ সিএফটিএফ সব একসাথে দেখা যায়। মনে পড়তেছে না। এখানে আসলাম, ধরুন একটা সাইটের নাম দিয়ে দিলাম আমি, তোর ফাইবারটাকে দিয়ে দিই। এখানে দেখেন প্রায় সব বেরিয়ে আসছে। ডি হচ্ছে কত 92, পি হচ্ছে আপনার 74। এখন এটার পি এটা নির্ভর করতেছে কিসের উপর জানেন? এটা হোম পেজের উপর। আমি যদি অন্য কোনো পেজের লিঙ্ক দিতাম এটা চেঞ্জ হতো, কিন্তু ডি এটা কিন্তু চেঞ্জ হবে না, ডি এটা সেমই থাকবে। কিন্তু আমি যদি ফাইবারের অন্য কোনো পেজের লিঙ্ক দিই এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন সিএফ কত 66, টিএফ হচ্ছে কত 77। চারটা জিনিস আমরা একটা ওয়েবসাইট থেকে বের করে ফেলতে হবে, চারটা জিনিস। ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে আপনার চারটা জিনিস বের করতে হবে একসাথে। এছাড়াও অনেকগুলো ছোট বড় কোম্পানি আছে যারা আরো অনেক ধরনের রেটিং গুলোকে দেয়। অত রেটিং আমাদের ফলো করার দরকার নেই, এই কয়েকটা রেটিং আমাদের জন্য এনাফ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ডিআর আর ইউআরটা আসে নাই,
ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওটার জন্য আপনাকে যেতে হবে আরএফস এ, আরএফস লিখে ডিআরইউআর চেকার লিখে দিলেই পেয়ে যাবেন। অনেকের তাতে এটা ডিআরইউআরটা চেক দেখাবে, অনেকেরটাতে দুইটা দেখাবে। চেক করে দেখেন। এর শুধুমাত্র ডিআটা দেখাচ্ছে, ডোমেন রেটিং 61, আর ইয়াটা দেখাচ্ছে না, ইউআরটা দেখাচ্ছে না। এটা আপনাদের আপনাদের পিসি থেকে চেক করেন। আমার মনে হয় শো করতে পারে, আমার পিসিতে একটু প্রবলেম করে, দুইটাই শো করতে চায় না। যে কোনো একটা ওয়েবসাইট দেখেন, চেক করে দেখেন, অথবা আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমি ডিআরটা শো করছে। আচ্ছা, আর কারোটা তো শো করে কিনা দেখেন। অথবা আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, এটা দিয়ে ট্রাই করেন। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে ট্রাই করলে হয়ে যাবে আশা করি। এটা দিয়ে ট্রাই করুন, এটা দিয়ে ট্রাই করুন। এখন শো করছে? আমারটা দুইটাই শেয়ার করছে, শো করছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার বাইক লাইনে থাকেন। এই নুরুল ইসলাম ভাই, দুটোটা শো করছে? হ্যালো, আমারও ভাই বলুন। নুরুল ভাই শেয়ার করেন না একটু দেখি আমরা। ওকে, আন্দে বরাবর হয়ে গেছে। না না, ডোমেন রেটিং দেখা, ডোমেন আর ইউআরএল দেখাচ্ছে। একটাই দেখাচ্ছে। প্রথমে অন্য জিনিস দেখাইছিল, এইজন্য। দ্বিতীয় লিংকটা তো একটাই শো করে, ডোমেন রেটিং দিয়ে শো করে ব্যাকলিংক চেকারে। না, ইউআরএল দেখাচ্ছে। প্রথমটা তো শো করছে মনে হয়, কিন্তু কেটে গেল। একটাই শো করে, একটার বেশি শো করে না।
কোনটাতে ভাই খালেদ ভাই? ওটাতে তো গেলাম, ওটাতে তো দেখায় না, আমি তো গেছি আমি শেয়ার করলাম না। হ্যাঁ হ্যাঁ, আমার এটা শুধু ডোমেইন রেটিং দেখাইছি, ইউআরএল রেটিং দেখায় নাই। ওকে, তাহলে এখন এখান থেকে দেখেন আপনি ব্যাকলিংক প্রোফাইল থেকে চেক করলে আপনি ডিআর রিওয়ার্ডটা কোথাও থেকে চেক করলে পাবেন না। আপনাদের গ্যাস পোস্টিং আজকে আলোচনা এতটুকুই থাক, বেশি দিলে ভুলে যাবেন। যেগুলো আপনাদেরকে শেখানো হয়েছে ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং, ডাইরেক্টরি সাবমিশনস, এগুলো একটু প্র্যাকটিস করেন। কমেন্ট ব্যাকলিংক প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে প্রবলেমগুলো বের হবে। প্রবলেম বের হলে আমি সাজিয়ে দেবো, আর প্রবলেম বের না হলে সমাধান তো দেওয়া সম্ভব না। সবাই একটু ভিডিওতে চলে আসেন, আমরা স্ক্রিনশট নিয়ে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশগুলো অল্প অল্প করে কি করবো, এটা মেক ওভার করার চেষ্টা করবো। আজকে যতটুকু বুঝাইছে ততটুকু বুঝতে পারছেন আপনারা? স্যার একটু তালগুলো আছে স্যার, একটু প্র্যাকটিস করলে মেবি ওটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এখানে তো আসলে কোনো কিছু দেখানো হয়নি। এখানে দেখানো হচ্ছে গ্যাস স্কোরিং জিনিসটা কি, এখানে স্কোরিং জিনিসটা কি, এটা আসলে কতটুকু ফ্যাক্টর ভূমিকা পালন করে, এটা নিয়ে নেক্সট ক্লাসে আরো আলোচনা করবো। এবং এই স্কোরিং গুলোর উপর বেস করে প্রাইজিংটা কিভাবে আমরা নির্ধারণ করবো, এটা আমরা আলোচনা করবো। ওকে, এবং গ্যাস পোস্টিং সাইডে কিন্তু আপনাদেরকে খুঁজতে হবে না কষ্ট করে, আমরা কিন্তু অলরেডি খুঁজে রাখছি বেশ কিছু, ওগুলো দিয়ে দেবো। 18 নম্বর পেজ। খালেদ ভাই কারেন্ট নাই স্যার, গত ক্লাসে আমি ঢুকতে জয়েন করতে পারি স্যার। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, খালেদ কই? খালেদ ভাই কারেন্ট নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। বেশ কয়েকজনের কারেন্ট নাই। খালেদ ভাই, খালেদ আপনি গত ক্লাসে কারা কারা আসছেন এটা আমি কিভাবে জানবো? স্যার আচ্ছা, গত ক্লাসে কারা কারা আসে নাই, যেমন এরপর জহিরুল ইসলাম, মাহিন কবির আসছে। আমি অনেক ট্রাই করছি স্যার, পুরো 1.5 ঘন্টার মতো কিন্তু আমি ঢুকতে পারিনি, জয়েন করতে পারিনি স্যার। আমারও এক অবস্থা, আমি অনেক ট্রাই করে ঢুকতে পারি নাই। আচ্ছা, আমি ওই ক্লাসে লিংকটা দিয়ে দিচ্ছি, যারা রেগুলার ওই ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, ঠিক আছে স্যার? তার আগে ক্লাসটা অ্যাটেন্ডেন্সের সময় আমার কারেন্ট চলে গেছিল, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। ওটা দিছি আমি। আচ্ছা স্যার, তাহলে গত ক্লাসটাই স্যার ওরকম আমি চেষ্টা করছিলাম, পারি নাই, একটু দেখিয়েন যদি দেয়া যায়। আচ্ছা, আমি একজন দুজনকে ছাড়া বাকি সবাইকে দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আজকে কারা কারা আসছে এদের আসলে তাদের দেখি। সুলাইমান হক তো আসেন নাই না, 3 নম্বর। তারপর জহিরুল ইসলাম কে আসছেন 4 নম্বর, জহিরুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম। জি আমি আছি। মোহাম্মদ, তারপর মাহিন কবির কে আসছেন 6 নম্বর। সৌরভ চন্দ্র দাস না, তারপরে কামরুল ভাই আছেন। ফাহিম আছে কিনা? ফাহিম, গোলাম আজম আছে? খালেদ ভাই 2-3 জনে ইসে লিখছে, আমাদের মেসেঞ্জার গ্রুপে লিখছে, ওইটা একটু দেখেন। আরিফুল ইসলাম খান কে আছেন? গোলাম আজম তো ফাঁসি হয়ে গেছে, গোলাম আজম কই বললেন স্যার? না, এখানে একটা আছে, এবার বলেন না, একজন ব্যক্তি দোষ করলে নামে সবাই দোষারোপ হয়ে যাবে। আরিফুল ইসলাম, মনসুর, খালেদ, জাহিদ হাসান 16 নম্বর, উনি কে আছেন? জাহিদ 16 নম্বর।
রিয়াজউদ্দিন আহমেদ সৈকত কে আছেন? রিয়াজউদ্দিন আহমেদ সৈকত। ওনার নাম হচ্ছে সুলাইমান হক, এরপর 6 নাম্বার সৌরভচন্দ্র দাস, 8 নাম্বার গোলাম আজম ফাহিম, 16 নাম্বার জাহিদ হাসান, 21 নাম্বার রিয়াজউদ্দিন আহমেদ সৈকত। এই 5 জন ছাড়া সবাই। স্যার ফাহমিদ 12 স্যার আমি কিন্তু স্যার সব ক্লাসে আসি, যে খালেদ ভাই জানে আমার ওই যে রবিবার আর মঙ্গলবার বাদে স্যার একটা ক্লাস শুরু হয়, তো ওই জন্য আমি চলে যাই স্যার 1টা বাজলে। যেমন আজকে আমার যাওয়া লাগবে 1টা বাজছে তো। স্যার আমি আছি কিন্তু। আপনার নাম কি? নাজমুল হাসান। তো আমি তো যে 5 জনের নাম বলছি, স্যার তাহলে আমি আসছি, আমার ওই যে ক্লাস শুরু হয়ে গেছে তো। আর মনে হয় নাই স্যার, ওই যে আমার ক্লাস শুরু হয়ে গেছে তো, আমি যাচ্ছি আর কি, মানে যান। এত ক্লাস কিভাবে করবেন ভাই? স্যার আমার কারেন্ট চলে গেছিল, মাত্র আসছে স্যার, এই তাই মাত্র জয়েন করলাম, মাঝখানে কথা ছিলাম না। নাম বলেন। ইমরানুল করিম স্যার। হ্যাঁ সবাই ভালো আছেন তো? ঠিক আছে, তাহলে আপনাদের সাথে নেক্সট ক্লাসে কথা আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। নেক্সট ক্লাসে কথা হবে। একটু কাজকর্মগুলো করে রাখেন ভাই, কাজকর্ম জমে যাচ্ছে বেশি কাজকর্ম করে রাখেন, কোন রকম বাহানা টানা দিয়েন না আর কি। সবার গিগ দেখবো, আমি ইমপ্রেশন গুলো দেখবো, দেখি কি অবস্থা। একজন এখন একটা কাজ পাইছে, আমাকে একটু আগে কল করলো, কারণ এখন আর পেয়েছে। তা আপনাদের কাজগুলো কখন দেখবো, এটা ওয়েট করতেছে, আপনাদের কাজ দেখার জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, তাহলে কথা হবে নেক্সট ক্লাসে। ভালো লাগবে সবাই, ইনশাআল্লাহ একসাথে অনেক দেখবো, সবারটা দেখবো। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।